যুক্তিতর্কের এই আসরে আপনাদের সবাইকে স্বাগত। অনেকে ঠাট্টা করে বলছেন পলিটিক্যাল ডিমেনশিয়া। কেন বলছেন জানেন? বলছেন এই জন্য যে শর্ট টার্ম মেমোরি লসের মতো আমাদের রাষ্ট্রনায়করা হঠাৎ 40 ঘন্টা আগে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুলতে ভুলে যাচ্ছেন। তারা বরঞ্চ অনেক বেশি উদ্বিগ্ন হচ্ছেন 40 বছর আগে জরুরি অবস্থা নিয়ে। আর সেই দিন অবধি যারা ইউপিএ 2 সরকার কতটা দুর্নীতিগ্রস্ত ভারতবর্ষের একটি নাগরিককেও ভুলতে দেবেন না বলে পণ করেছিলেন, রাতারাতি তারাই দুর্নীতির অভিযোগ উঠলে যে অত্যন্ত জরুরি বিষয় একটা যথাযথ জবাব দেয়া, সেটাই ভুলে যাচ্ছেন। আমাদের আজকের এই বিশেষ বিতর্ক সভার যা বিষয়, আজকে গোটা দেশে গোটা দিন ধরে রাজনৈতিকভাবে সেটারই চর্চা হয়েছে, কার্যত আলোড়ন পড়েছে। আমাদের আজকের এই বিতর্ক সভার প্রস্তাব: গদি রাখতে গড়াগড়ি, ইউপিএ হলে পদত্যাগ, এনডিএ হলে বাঁচিয়ে রাখ। প্রস্তাবের পক্ষে বলবেন অমল মুখোপাধ্যায়, তন্ময় ভট্টাচার্য, ওম প্রকাশ মিশ্র এবং জাদ। বিপক্ষে যারা বলবেন, আমার ডান দিকে বসেছেন শ্রমিক ভট্টাচার্য, সুমন বন্দ্যোপাধ্যায়, শিশির বাজরিয়া এবং জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। আমার প্রস্তাবের প্রথম অংশের প্রস্তাবের পক্ষের বক্তা অমল মুখোপাধ্যায়, শিক্ষাবিদ এবং প্রেসিডেন্সির প্রাক্তন অধ্যক্ষ। মাননীয় সঞ্চালক মহোদয়, আমি আজকের প্রস্তাব পেশ করছি। ব্রিটেনে নিয়ম হচ্ছে এই: রাষ্ট্রপ্রধানের ক্ষেত্রে কিং ক্যান ডু নো রং, অর্থাৎ রাষ্ট্রপ্রধান বা যিনি রাষ্ট্রের সার্বভৌম, তিনি সমস্ত অন্যায়ের ঊর্ধ্বে। দেখা যাচ্ছে যে আমাদের এই সংসদীয় গণতন্ত্রের দেশে আমাদের যে বর্তমান মন্ত্রিসভা, তারা কিন্তু এই নীতিতে বিশ্বাসী যে কিং ক্যান ডু নো রং। তারা নিজেদেরকে কিং বলে মনে করেন, অর্থাৎ রাজা বলে মনে করেন। সম্ভবত সেই কারণেই তারা মনে করেন যে তারা সমস্ত অন্যায়ের ঊর্ধ্বে। যেমন ধরুন, উদাহরণ একটা নয়, উদাহরণ অজস্র। আমি 2-3টে উদাহরণ দেব। প্রথম উদাহরণ এই যে আমাদের দেশে তথা সারা বিশ্বে পররাষ্ট্রনীতির একটা অন্যতম উপাদান হলো এই যে কোনো রাষ্ট্র প্রতিনিধি বিদেশে গিয়ে তিনি দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো আলোচনা করবেন না। এটাই চিরাচরিত রীতি। কিন্তু এই রীতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘন ঘন ভঙ্গ করেন। তিনি ইউপিএ সরকারকে এক হাত দেখে নেওয়ার জন্যে তিনি কিন্তু বিদেশের মঞ্চকে ব্যবহার করেন এবং সেখানে গিয়ে তিনি কুৎসা করেন ইউপিএ সম্পর্কে। সম্প্রতি দেখা যাচ্ছে যে আমাদের যিনি অর্থমন্ত্রী, তিনিও একই কাজ করছেন, অর্থাৎ কুৎসা রটনা করছেন দেশজ রাজনীতির সম্পর্কে, যেটা একেবারে বেমানান এবং রীতি বিরুদ্ধ। এটা একটা অন্যায়, কিন্তু তারা মনে করেন না যেটা তারা কোনো অন্যায় করছেন। কেন না? কিং ক্যান ডু নো রং। তারা তো কোনো অন্যায় করতে পারেন না। দ্বিতীয়ত, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভারতবর্ষের বর্তমান পরিস্থিতিতে দেখতে পাচ্ছি যে আমাদের কেন্দ্রের একজন মন্ত্রী, মাননীয় মন্ত্রী, এবং রাজস্থানের মাননীয় মুখ্যমন্ত্রী, তারা দুজনেই কিন্তু একটা অত্যন্ত দুর্নীতিতে লিপ্ত। তারা দেখা যাচ্ছে যে আইপিএল কেলেঙ্কারির অভিযোগে অভিযুক্ত ললিত মোদির তারা বন্ধু, এবং তারা তাকে সহাস্যে এবং সোল্লাসে তারা তাকে সমর্থন জানিয়েছেন এবং প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এটা যে গুরুতর অন্যায়, এটা যে চরম দুর্নীতি, এ কথা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মনে করেন না, বা তার দলও মনে করে না। তারা মনে করে যে যেহেতু তারা শাসক দলে রয়েছেন, অতএব তাদের 7 খুন মাপ তাদের। অথচ তারা লক্ষ্য করুন, তৃতীয়ত যে ঘটনাটা আমি বলবো সেটা হচ্ছে এই যে লক্ষ্য করুন যে ইউপিএ সরকার সম্পর্কে তাদের বিদ্বেষ চরমে। তারা যতদিন ইউপিএ শাসন ক্ষমতায় ছিল ততদিন পর্যন্ত ইউপিএকে দুর্নীতিগ্রস্ত বলে পদে পদে তারা বিপন্ন এবং বিপর্যস্ত করার চেষ্টা করেছে, এবং সেই রীতিটা এখনও তারা চালিয়ে যাচ্ছে। অথচ
তাদের নিজের প্রদীপের তলায় যে গভীর অন্ধকার জমেছে, দুর্নীতির অন্ধকার জমেছে, সে কথা তারা বিশ্বাস করেন না। সম্ভবত আমাদের প্রধানমন্ত্রী তার বুকের ছাতিটা খুব বড় বলে তিনি এগুলোকে পরোয়া করেন না, এবং সেই কারণেই তিনি এই দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে চলেছেন, এবং কোনো একটি কথাও তিনি বলেননি এ সম্পর্কে, বা তার দলও একটি কথাও বলেনি। দেখা যাচ্ছে যে তাদের প্রশ্রয়দাতা একটি সংঘ, তাদের কেউ কেউ কিন্তু বলছেন যে কাজটা অন্যায়, কিন্তু দেখা যাচ্ছে যে ইউপিএ সরকার, ইউপিএ নয় আমি ভুল বললুম, এনডিএ সরকার এ বিষয়ে একেবারে অবিচলিত। তারা কোনোভাবেই মাথা ঘামান না, তারা মনে করেন সব ঠিক হয়। এই সব ঠিক হয় যদি চলতে থাকে, অর্থাৎ যদি আমাদের বর্তমান শাসক দল তারা যদি নিজেদের সকল্পিত কল্পজগতে বাস করার চেষ্টা করেন, তাহলে কিন্তু ভবিষ্যৎ অন্ধকার। তার কারণ জনসাধারণ তারা কিন্তু তাদের ক্ষমতা বোঝে, এবং এমন একদিন আসবে যেদিন এই ধরনের অন্যায়ের লিপ্ত শাসক দলকে দেখে শেষ পর্যন্ত জনসাধারণ তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে। ধন্যবাদ। ধন্যবাদ অমলবাবু। আমার বিপক্ষের প্রথম বক্তা শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক, অনেকে বলছেন পার্টি উইথ দ্য ডিফারেন্সকে দিয়ে হবে না, ঢোলকপুর থেকে ছোটা ভীমকে নিয়ে শুদ্ধিকরণ করতে হবে। তার কারণ কংগ্রেস নেতারা প্রতিদিন একদিন ঢোলপুর তো আরেকদিন ঢোলকপুর, প্রায় ম্যাজিশিয়ানের ভঙ্গিতে টুপি থেকে খরগোশ বের করছেন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়ে দেশের বাইরে কোথায় ইউপিএ সরকারকে কিংবা বর্তমান কংগ্রেস নেতৃবৃন্দকে আক্রমণ করেছেন, এই ঘটনাগুলি আমার জানা নেই। তাই আমার অজ্ঞতা থেকে আমি আপনাদের সামনে কয়েকটি প্রশ্ন তুলে ধরতে চাই। স্যার ঠিকই বলেছেন, কিং ক্যান ডু নো রং। ৭৪-এর এসবিআই কেলেঙ্কারি, নগদ নারায়ণ চৌধুরী যাকে বলা হতো, বিরাট কোনো ব্যবস্থা হয়নি, কিং ক্যান ডু নো রং। ৮৪-তে হংকং কুওয়াল কর্পোরেশন, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পিসি সেঠি, সিবিআই এর তদন্ত হলো। সিবিআই তখন ছিল হোম মিনিস্ট্রির আন্ডারে, তাকে সরিয়ে নিয়ে গিয়ে ভারতবর্ষের গৃহমন্ত্রী করে দেয়া হলো, যার আন্ডারেই সিবিআই তদন্ত করবে। কিং ক্যান ডু নো রং। রাজীব গান্ধীর সময় বোফোর্স, হাওয়ালা, হাউইটজার, পেট্রোল, চিনি, কয়লা, কেউ পদত্যাগ করেননি। কিং ক্যান ডু নো রং। আমরা আন্দোলন করেছি, আওয়াজ তুলেছি, কিন্তু কিং ক্যান ডু নো রং। সাম্প্রতিক যে সরকার চলে গেছে ইউপিএ, 2G স্পেকট্রাম, নোশনাল লস, কল্পিত ক্ষতি, কারণ অনেকের বিরুদ্ধে আঙুল উঠেছে, কেউ পদত্যাগ করেনি। ভারতবর্ষের এক্সচেকারের 1,76,000 কোটি টাকা শেষ হয়ে গেছে। কিং ক্যান ডু নো রং। কোল ব্লক আবন্টন, নিজেদের সাংসদদের মধ্যে উইন্ডফল গেলেন নাম করে বিনা পয়সায় কোল ব্লক বন্টন হয়ে গেল। ভারতীয় কোষাগারের 2,96,000 কোটি টাকার ক্ষতি, কেউ পদত্যাগ করেনি, কেউ কথা রাখেনি। কিং ক্যান ডু নো রং। আদার্স অ্যাপার্টমেন্ট, শহীদ সেনাবাহিনীর জওয়ানদের জন্য নির্মিত বাড়ি, রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠল। রাজ্যের সেই মুখ্যমন্ত্রীকে কেন্দ্রীয় সরকারে ট্রান্সফার করিয়ে নিয়ে যাওয়া হলো। তার পদোন্নতি হলো না তাকে স্টেপ ডাউন করতে হলো, কেউ বুঝে উঠতে পারলেন না। সুশীল কুমার সিন্ধে নিজের ব্যক্তিগত জোরকে কাজে লাগিয়ে আদার্স অ্যাপার্টমেন্টে নিজের পরিবারের জন্য কয়েকজনের বন্টনের ব্যবস্থা করে দিলেন। তিনি থেকে গেলেন মন্ত্রিসভায়, তার বিরুদ্ধে আঙুল উঠল, কিন্তু তিনি পদত্যাগ করলেন না, সরিয়ে তাকে দেয়া হলো না। কিং ক্যান ডু নো রং। যদি নির্বাচনে জিতে আসাটাই একমাত্র গণ্ডি প্যারামিটার হয়ে থাকে, অত্যন্ত ভালো একটি দৃষ্টান্ত রেখেছিলেন আমাদের ওম প্রকাশ দার পার্টির নেত্রী, ইউপিএর চেয়ারপারসন শ্রীমতী সোনিয়া গান্ধী। অফিস অফ প্রফিটকে কেন্দ্র করে তিনি পদত্যাগ করেছেন। তিনি পদত্যাগ করে পুনরায় মানুষের দরজায় গেছেন, প্রতিদ্বন্দ্বিতা করেছেন, নির্বাচনে জয়ী হয়েছেন,
জয়ী হওয়ার পরে তিনি ঘোষণা করে দিয়েছেন জনগণের রায় আমার সঙ্গে আছে, আমি জনগণের রায়ের সঙ্গে নিয়ে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি, অতএব এ নিয়ে কোনো আলোচনা করা যাবে না, কিং না কুইন এ নিয়ে কোনো কথা চলবে না। যারা নৈতিকতার প্রশ্ন তুলছেন তারা আজকের দিনে প্রশ্ন করবার কোনো নৈতিক এবং রাজনৈতিক অধিকার রাখেন কিনা সে সম্পর্কে তাদের চিন্তা করতে হবে। মাননীয় সঞ্চালক সুমন স্বভাবসিদ্ধ ভঙ্গিতে হঠাৎ ঢোলপুর প্যালেসে চলে গেলেন। যে ঢোলপুর প্যালেসকে কেন্দ্র করে প্রতিদিন প্রতিনিয়ত কংগ্রেস একটা ডিডের প্রথম পাতার 4 লাইন, পরের স্ট্রেঞ্জারে চলে গিয়ে তার শেষের লাইন পড়ে আজকে মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে সরাসরি কংগ্রেস বিতর্কে অংশগ্রহণ করুক আজকে আমাদের রাজস্থানের কংগ্রেস এবং বিজেপি নেতৃবৃন্দ। এই বিতর্ক যদি আজকে রাজস্থানের জয়পুরের কোনো জায়গায় হতো, সেই বিতর্কে যদি অংশগ্রহণ করতেন রাজস্থানের কংগ্রেস এবং বিজেপি নেতারা, আমার মনে হয় সেটা অনেকটা বেশি তার গ্রহণযোগ্যতা বাড়তো এবং আমরা যারা পশ্চিমবঙ্গের মানুষ, আমরা যারা রাজনীতি সচেতন বলে নিজেদের দাবি করি, দৈনন্দিন রাজনৈতিক কার্যকর্মে নিজেদের যুক্ত রাখি, তারা আমরা সিদ্ধান্ত নেব। ডিএলএফ, হরিয়ানার জমি কেলেঙ্কারি, জামাই রাজা, কিং ক্যান ডু নো রং, তিনি তো আর দূরে নেই, হয়তো মন্ত্রিত্বে নেই, নির্বাচিত জনপ্রতিনিধিত্বে নেই, কিন্তু তিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আছেন। শতাব্দী প্রাচীন রাজনৈতিক দল 1947-এর বহু আগেই গান্ধীজি বিভিন্ন জায়গায় তাদের উপস্থিতি এবং তাদের কার্যকলাপে তিতিবিরক্ত হয়ে ভেঙে দেবার কথা বলেছেন। যে রাজনৈতিক দল স্বাধীনতার অব্যবহিত পরেই কোনো ক্যাবিনেটকে দুর্নীতিমুক্ত সম্পূর্ণ রাখতে পারেননি, যারা দিনের পর দিন দুর্নীতির অভিযোগ করবার কারণে সরকারি কোষাগারের ব্যাপক লস হওয়ার পরেও আজকে তারা একজন মন্ত্রীকে অন্য জায়গায় সরিয়ে দিয়েছেন, ব্যর্থ রাজ্যপালকে কোনো জায়গার ক্যাবিনেট মন্ত্রী করেছেন, দুর্নীতির অভিযোগ ওটা কোনো জায়গার মুখ্যমন্ত্রীকে আজ ভারতবর্ষের বাইরে কোনো জায়গায় রাষ্ট্রদূত করে পাঠিয়ে দিয়েছেন। কমনওয়েলথ কেলেঙ্কারি, কোনো ক্রেডেন্সিয়াল না থাকা সত্ত্বেও, কোনো অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও এক একটা কোম্পানিকে কী করে হাজার হাজার কোটি টাকার বরাদ দিলেন, কার ইচ্ছায় সেই বরাদ দেওয়া হলো, এটা এখনও পর্যন্ত জানা যায়নি। কিং ক্যান ডু নো রং, কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ হয়নি। আজকে যে আলোচনা চলেছে, যে অভিযোগ আমাদের দলের বিরুদ্ধে উঠেছে, যে অভিযোগ কয়েকজন মন্ত্রী নেতার বিরুদ্ধে উঠেছে, এটা অনভিপ্রেত, এটা দুর্ভাগ্যজনক, এটা নিয়ে অন্য আলোচনা হতে পারে, এটা নিয়ে নৈতিকতার প্রশ্ন কেউ তুলতে পারেন, সে নিয়ে কোনো বিতর্ক হতে পারে, কিন্তু চরম দুর্নীতি, দুর্নীতির প্যারামিটার কি, দুর্নীতি বলতে কি বোঝা যায়, আজকে যারা সেই দুর্নীতির প্রশ্ন তুলেছেন, যাদের নির্বাচনে মানুষ প্রত্যাখ্যান করেছেন, কারণ জনগণের রায়ে জিতে আসাটাই যদি একমাত্র সমর্থন হয়ে থাকে, যে কথা শ্রীমতী সোনিয়া গান্ধী আমাদের সামনে তুলে ধরেছেন, সেটাই যদি একমাত্র ইয়ার্ডস্টিক হয়, মাপকাঠি হয়, তাহলে কিন্তু জনগণের রায় নিয়ে, থাম্বিং মেজরিটি নিয়ে আজকে বসুন্ধরা রাজে রাজস্থানের মুখ্যমন্ত্রী হয়েছেন, তার সম্পর্কে ওঠা বিতর্ক মুখ্যমন্ত্রী থাকাকালীন নয়, মুখ্যমন্ত্রী বসুন্ধরা তার অফিসকে কিভাবে ব্যবহার করেছেন সে নিয়ে চর্চা হওয়া উচিত। ধন্যবাদ। ধন্যবাদ শ্রমিক। কোনো সন্দেহ নেই যে রাজস্থানের রাজ এই পশ্চিমবঙ্গে গড়িয়াহাটেও এসে পৌঁছেছে। আমার পরের বক্তা তন্ময় ভট্টাচার্য। ঢোলপুর বিতর্ক থেকে ডিএলএফ সবগুলোই অন্য রাজ্য ছুঁয়ে যাচ্ছে, যার আঁচ পশ্চিমবঙ্গেও পড়েছে। তন্ময়দা। ললিত শব্দের অর্থ বাংলায় কমনীয়, সুন্দর। সুষমা এই শব্দটা বাংলায় উচ্চারণ করলে তারও অর্থ দাঁড়ায় সৌন্দর্য। আর বসুন্ধরা মানে পৃথিবী, আমরা সবাই জানি। সভ্যতার ইতিহাস মানে পৃথিবীকে সুন্দর করবার চেষ্টার ইতিহাস। এই সভা কংগ্রেস বা বিজেপির বিরুদ্ধে নির্বাচনী বক্তৃতার সভা নিশ্চিতভাবেই না। ঠিক এই মুহূর্তে আমাদের দেশের রাজনীতির অলিতে গলিতে দাপিয়ে বেড়াচ্ছে যে দুর্নীতির ম ম করা গন্ধ, কুকীর্তির বাজারের এই ম ম করা গন্ধ নিয়ে যখন বিজেপির প্রবীণ নেতাদের অন্যতম লালকৃষ্ণ আদবানি রাজধর্ম পালনের কথা উচ্চারণ করছেন,
আর নরদের মধ্যে ইন্দ্র নরেন্দ্র মোদী যখন তার মন কি বাত অনুষ্ঠানে গিয়ে সামগ্রিকভাবে ভারতবর্ষের সব সমস্যাকে ২০ মিনিটের আকাশবাণীর বক্তৃতাতে দেখতে পেয়েও ভারতবর্ষের রাজনীতিতে এই মুহূর্তে সবচাইতে বেশি দাপিয়ে বেড়ানো প্রশ্নটাকে আদৌ দেখতে পাচ্ছেন না। অন্তত একটু আগে আমার বন্ধু শ্রমিক যতটুকু কথা এ প্রসঙ্গে উচ্চারণ করল যে নৈতিকতা নিয়ে বিতর্ক হতে পারে, আলোচনা হতে পারে, আমাদের দেশের প্রধানমন্ত্রী সেটুকুর তাগিদও যখন অনুভব করলেন না, অতীতের প্রধানমন্ত্রীকে সবচাইতে বেশি মুখ, সবচাইতে বেশি মৌন বলে সবচাইতে বেশি গালাগাল করা রাজনৈতিক দলের সবচাইতে বেশি কথা বলা প্রধানমন্ত্রী যখন এই প্রশ্নে সবচাইতে বেশি নীরব থাকছেন, তখন খুব স্বাভাবিকভাবেই সন্দিহান মনে একটা সন্দেহ জাগে, ডাল মে ক্যা হ্যায়, কুছ কালা, अगर कुछ काला तो क्या काला, कैसे काला? প্রশ্নটা খালি উত্থাপিত হয়। ব্যবসায়ী ক্রিকেট কর্তা তদন্তের ভয়ে বিদেশে পলাতক হলে তাকে সাহায্য করেন সুষমা স্বরাজ, মুখে বলা হয় মানবিক কারণ, আর সাহায্যের আড়ালে যে লুকিয়ে আছে পারস্পরিক দেওয়া নেওয়ার সম্পর্ক, এ যখন উন্মুক্ত হয়ে যায় প্রকাশ্যে অনেকগুলো বিবৃতিতে, সবাই যখন বোঝেন একদা টিভি সিরিয়াল নায়িকা নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে ৩ বার নির্বাচন কমিশনে ৩ রকম তথ্য দেন আর তাকেই মাননীয় নরেন্দ্র মোদী শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেন, শিক্ষামন্ত্রী হতে গেলে উচ্চশিক্ষিত হতে হবে এমন কোনো নিয়ম নেই, বাধ্যতা নেই, কিন্তু শিক্ষামন্ত্রীর ৩টে ইলেকশনে দেওয়া স্টেটমেন্টে যদি নিজের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে ৩ রকম কথা থাকে, তাহলে মানুষের মনে ৩০ রকম কিংবা ৩০০ রকম প্রশ্ন তৈরি হওয়াটা অস্বাভাবিক কিছু না, এটাই স্বাভাবিক। বসুন্ধরা রাজের পুত্রের ব্যবসায় ললিত মোদির টাকা কি ঢুকেছে? একটা প্রশ্ন। বসুন্ধরা রাজে বলুন না, নরেন্দ্র মোদী বলুন না, কিন্তু বলছেন না, অথচ দুর্নীতিমুক্ত সরকার চালানোর কৃতিত্ব দাবি করছেন। আর দিল্লি আর জয়পুরের ধাক্কা সামাল দিতে গিয়ে গলদঘর্ম অবস্থার মধ্যে মুম্বাইয়ে একটা অন্য দুর্গন্ধ ছড়িয়েছে। আপনারা দেখেছেন, মাত্র 6 মাস হয়েছে মহারাষ্ট্রে বিজেপি সরকার গড়েছে, তার শিক্ষামন্ত্রী বিনোদ তাওড়ে, তিনি আগের 2টি নির্বাচনে নিজেকে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী বলে দাবি করেছিলেন। অনেকটা আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর মতো, যে শিক্ষা প্রতিষ্ঠান তাকে ডিগ্রি দিয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের ডিগ্রি দেওয়ার কোনো অধিকারই নেই। একইভাবে জলসম্পদ মন্ত্রী বাবন রাও লোনিকর 2004 এবং 2009 সালের নির্বাচনে নিজেকে বিএ ডিগ্রিধারী দাবি করলেও গত নির্বাচনে 5ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন বলে বলেছেন। এখন এই যে এত রকম বলা, আর এই এত রকম বলার মাঝখান থেকে সত্য কোনটা? বিজেপি যেখানে ক্ষমতায় সেখানেই বিজেপির মন্ত্রী পদাধিকারীরা দুর্নীতির কলঙ্কে কলঙ্কিত। মধ্যপ্রদেশেও সে ঘটনা ঘটেছে, তার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠছে। তাহলে এটাই কি বিজেপির আসল পরিচয়? মোদী সরকারও কি আসলে এই পরিচয় বহন করে চলেছে? দুর্নীতিমুক্ত সরকারের প্রতিশ্রুতি ছিল না খাউঙ্গা না খানে দুঙ্গা। প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে এসেছিলেন সরকারি বিমানে না, চার্টার্ড বিমানে না, গৌতম আদানির পার্সোনাল এয়ারক্রাফটে। ধন্যবাদ। ধন্যবাদ তন্ময়বাবু। আমার পরের বক্তা বিপক্ষে সুমন বন্দ্যোপাধ্যায়। সুমন, অনেকে বলছেন যে সংসদ খুললে তৃণমূলের অবস্থানটা ওই আলিপুর থানার পুলিশ কর্মীর মতো হবে, ফাইল দিয়ে মাথা বাঁচাবেন। শুভ সন্ধ্যা। আজকে যে টপিকের ওপর বিতর্ক, সেই টপিকটাই কিন্তু আমাকে খুব আশ্চর্য করেছে। কারণ এটা নিশ্চয়ই স্মরণে আছে যে গত 2014 লোকসভা নির্বাচনের আগে ভারতবর্ষের যে রাজনৈতিক দল ক্ষমতায় ছিল, সেই রাজনৈতিক দলের বিরুদ্ধে সবথেকে বড় অভিযোগ ছিল দুর্নীতির। আমি তুলনামূলক আলোচনার কথা বলছি। আজকের যে টপিক, সেই টপিকে বলা হচ্ছে যে
ইউপিএ হলে পদত্যাগ আর এনডিএ হলে বাঁচিয়ে রাখ। অর্থাৎ এই তুলনামূলক আলোচনা, অর্থাৎ দুর্নীতির তুলনামূলক আলোচনায় যদি যাই, তাহলে খুব স্বাভাবিকভাবে যে প্রশ্নগুলো ওঠে সেটা হচ্ছে যে সরকার 2014 পর্যন্ত ভারতবর্ষের ক্ষমতায় ছিল, 2004-এ তারা ক্ষমতায় এসেছিল, 2014 পর্যন্ত তারা ক্ষমতায় ছিল, সেই সময়কার যে দুর্নীতিগুলো এবং সেই দুর্নীতিকে কেন্দ্র করে যে রেকর্ড ভারতবর্ষে তৈরি হয়েছিল, এটা তো আমরা সকলেই জানি, এটা বারবার বিভিন্ন মিডিয়াতে বিভিন্নভাবে চর্চিত হয়েছে যে ভারতবর্ষের সর্বকালের সেরা রেকর্ড সেই সময় কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকার করেছিল 4.5 লক্ষ কোটি টাকার দুর্নীতি। এবং যদি পদত্যাগের নিরিখে দেখেন তাহলে এটা বললে খুব আশ্চর্য লাগবে যে ভারতবর্ষের তদানীন্তন কংগ্রেসের যে মন্ত্রীরা, সেই মন্ত্রীদের মধ্যে কজন সেই সময় পদত্যাগ করেছিলেন? কংগ্রেসের কোন মন্ত্রী পদত্যাগ করেছিলেন? একটা উদাহরণ দেব, কোলগেট কেলেঙ্কারি। সেই কোলগেট কেলেঙ্কারিতে আপনাদের এটা জেনে রাখা দরকার যে ইউপিএ 2 আমলে 2013-র 28শে জুলাই সিবিআই কয়লা ব্লক বন্টন কেলেঙ্কারি মামলার যথেষ্ট তথ্য প্রমাণ নেই বলে কোর্টের কাছে কেস বন্ধ করার চেষ্টা করেছিল। আমি শুধু তথ্যগুলো বলে যাচ্ছি। এবং মনে রাখতে হবে যে কয়লা ব্লক বন্টন কেলেঙ্কারির সময় কয়লা মন্ত্রকের দায়িত্বে ছিলেন আমাদের পূর্বতন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। আমি বলছি না মনমোহন সিংহ ব্যক্তিগতভাবে তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত কি যুক্ত না সে বলার অধিকার আমার নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে যে কয়লা মন্ত্রক কিন্তু সেই সময় তাঁর দায়িত্বে ছিল, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং সবথেকে বড় কথা যেটা যে প্রথম যে স্ক্রিনিং কমিটির বৈঠক হয়েছিল, যেটাতে তালাবিরা, উড়িষ্যার তালাবিরা কয়লা খনি বন্টনের ব্যাপারে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তার যে কার্যবিবরণী, সেই কার্যবিবরণীর কোনো নথি পরবর্তীকালে পাওয়া যায়নি। যে মিটিংয়ে ঠিক হয়েছিল, স্ক্রিনিং কমিটির মিটিংয়ে, এই তালাবিরা কয়লা খনি হিন্দালকোকে দেওয়া হবে না, কুমার মঙ্গলম বিড়লাকে, এই নথি গায়েব হয়ে যায় এবং পরবর্তীকালে মিটিং করে এই হিন্দালকো বা কুমার মঙ্গলম বিড়লার কাছে এই তালাবিরা কয়লা খনি চলে আসে। শুধু প্রশ্নগুলো খুব স্বাভাবিকভাবে ওঠে যে এর দায়িত্ব নিয়ে কে রেজিগনেশন দিয়েছিলেন। ইউপিএ 1 এবং ইউপিএ 2 তুলনামূলকভাবে যদি আমরা আলোচনা করি তাহলে খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো ওঠে। খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো অন্যদিকে ওঠে। যদি আমরা শুধু বিজেপি এবং কংগ্রেসের মধ্যেকার বা ইউপিএ এনডিএর মধ্যে আলোচনা করি তাহলে আমরা দেখব যে অতীতে কিন্তু এনডিএ সরকারের মন্ত্রী যারা ছিলেন সেই মন্ত্রীদের পদত্যাগের একাধিক দৃষ্টান্ত হয়েছে। 90 দশকের মাঝামাঝি হাওলা কেলেঙ্কারিতে সেই সময় তৎকালীন বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ লালকৃষ্ণ আদবানি তিনি পদত্যাগ করেছিলেন এবং পরবর্তীকালে তিনি নির্বাচনে লড়েননি। এছাড়াও তদানীন্তনকালে কেন্দ্রীয় ভূতল পরিবহন মন্ত্রী এস.আর. মুথাইয়া তিনিও পদত্যাগ করেছিলেন। ফলে এই প্রশ্নগুলো কিন্তু যদি তুলনামূলকভাবে আমরা আলোচনা করি তাহলে খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো কিন্তু আজকের পরিপ্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। আমরা বারবার ধরে বলি এই যে কেলেঙ্কারির কথা হচ্ছে, এই কেলেঙ্কারির পেছনে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মনুষ্য দূষণ। আমাদের 1893 সালের শিকাগো ধর্ম সম্মেলনে ফিরে যেতে হবে, যেখানে স্বামী বিবেকানন্দ প্রথম মনুষ্য দূষণের বিরুদ্ধে কথা বলেছিলেন। এবং কেন বলেছিলেন? তিনি মনে করেছিলেন যে পরিবেশ দূষণের পেছনে সবথেকে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে মনুষ্য দূষণ। এই মনুষ্য দূষণ কীভাবে বন্ধ করা যায় তার কথা তিনি প্রথম বলেছিলেন। ফলে এটা মেনে নিতে হবে যে ভারতবর্ষের যে ইতিহাস 1947 আজকে 2015, গত 68 বছরের যে ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, সেই ইতিহাসের পুঙ্খানুপুঙ্খ পাখা পরপর আমরা উল্টাই, তাহলে আমরা দেখব যে ভারতবর্ষের 7 থেকে 7.5 বছর এনডিএ রাজত্ব করেছে, বাকি 60 থেকে 61 বছর কিন্তু ইউপিএ রাজত্ব করেছে। এবং কেলেঙ্কারির যে ইতিহাস, সেই কেলেঙ্কারির ইতিহাসটাও কিন্তু কম নয়। আজকে আমি বলছি যে ললিত মোদি তিনি একটা বড়সড় কেলেঙ্কারিতে যুক্ত। যে সময় আইপিএল নামক এই টুর্নামেন্টটা শুরু হয়েছিল তখন কারা ক্ষমতায় ছিল? আপনি মনে করুন আজকে ললিত মোদি বা আজকে আইসিসির যিনি প্রেসিডেন্ট হয়ে আছেন শ্রীনিবাসন, সেই শ্রীনিবাসন বা ললিত মোদির পেছনে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কংগ্রেসের মন্ত্রীদের। আমরা রাজীব শুক্লর কথা জানি, রাজীব শুক্ল তিনি এখনও বিসিসিআইয়ের একজন পদাধিকারী। সুতরাং ললিত মোদি বা পরবর্তীকালে শ্রীনিবাসনের পেছনে গুরুত্বপূর্ণ দুজনের ভূমিকা ছিল। এক হচ্ছে রাজীব শুক্ল এবং দ্বিতীয় যিনি হচ্ছেন অরুণ জেটলি। এটা আমরা অস্বীকার করতে পারি না। ফলে সামগ্রিকভাবে দুর্নীতি নিয়ে যখন চর্চা হচ্ছে তখন যদি আমরা শুধু কংগ্রেস এবং
বিজেপির মধ্যে তুলনামূলক আলোচনা করি, তাহলে এটা কিন্তু কখনোই আমরা কনক্লুড করতে পারি না যে সরকার মাত্র 1 বছর প্রতিষ্ঠিত হয়েছে, যে সরকারের বিরুদ্ধে সবগুলোই অভিযোগ, সেই অভিযোগ প্রমাণিত হওয়ার আগে যে পদত্যাগের কথা, সেই পদত্যাগের দৃষ্টান্ত, পূর্ব দৃষ্টান্ত আমাদের কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকার দেখিয়ে যেতে পেরেছিল কিনা, এই প্রশ্নটা আপনাদের সামনে রেখে যাচ্ছি। নমস্কার। ধন্যবাদ সুমনবাবু। আমি শুধু দুটো জিনিস স্মরণ করিয়ে দেবো। এক, লালকৃষ্ণ আদবানি যখন পদত্যাগ করে মন্ত্রী ছিলেন না, সাংসদ ছিলেন। আর আইনমন্ত্রী অশ্বিনী কুমার আর পবন বানশাল রেলমন্ত্রী পদত্যাগ করেছিলেন। মানে আইনমন্ত্রী এনাদের দুজনের ব্যাপারটার সঙ্গে কিন্তু ওই 4.5 লক্ষ পদত্যাগ কোটি টাকার কেলেঙ্কারির ব্যাপারটা ছিল না, ওটা অন্য। আমি আমার পরের বক্তা ওম প্রকাশ মিশ্র, আগাগোড়া ওম প্রকাশদার যে হাসিটা দেখছি তার একটাই অর্থ আমি পাচ্ছি, বাংলায় চটুল কথা আছে, দেখ কেমন লাগে। যারা মৌন মোহন বলতেন, এবার কি তারা মৌন মোদি বলবেন? সঞ্চালক মহাশয়, খুব ভালো বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। গদি রাখতে গড়াগড়ি দেখতে পাচ্ছি কাশ্মীরে, মধ্যপ্রদেশে, পশ্চিম বাংলায়, তামিলনাড়ুতে দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত জয়ললিতার সঙ্গে দেখা করতে যাচ্ছেন অরুণ জেটলি। সাময়িক নিষ্কৃতি পেয়েছেন জয়ললিতা। প্রধানমন্ত্রী মনমোহন সিং, আমাদের টুইট মাস্টার দেশের, তিনি শুভেচ্ছা জানাচ্ছেন। 25 থেকে 31 বছর বয়সী 41 জন, 25 থেকে 31 বছর বয়সী 41 জন উইটনেস আর অ্যাকিউজড, তারা মারা যাচ্ছেন মধ্যপ্রদেশে মিস্টেরিয়াস কারণে। বেশিরভাগেরই নাকি তাদের ন্যাচারাল ডেথ হয়েছে, তারা হার্ট অ্যাটাক হয়েছে। ব্যাপক দুর্নীতিকে সামাল দেওয়ার জন্য বিজেপির চেষ্টা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্দে মাতরম বলতে ভুলে যাচ্ছেন, যখন উনি কাশ্মীরের শ্রীনগরে তার বক্তব্য রাখছেন। যখন জম্মুতে বক্তব্য রাখছেন তখন বন্দে মাতরম, ভারত মাতা কি জয় উনি বলছেন, শ্রীনগরের বক্তব্যের সময় তিনি ভুলে যাচ্ছেন। গদি রাখতে গড়াগড়ি। পশ্চিমবঙ্গে যিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি ইউপিএ সরকারের শরিক হওয়া সত্ত্বেও বারবার করে ইউপিএ সরকারের বিড়ম্বনার কারণ হয়েছেন, তিনি আজকে মৌনতা অবলম্বন করেছেন। কেন কি তার সঙ্গে বিজেপি, নরেন্দ্র মোদীর পার্টির অলিখিত চুক্তি হয়েছে যে সিবিআই এর মাধ্যম দিয়ে সারদা কেলেঙ্কারি যে তদন্ত হওয়ার কথা, সেই তদন্তের অগ্রগতি কিন্তু ইতিমধ্যে বাধাপ্রাপ্ত হয়ে গেছে। বিভিন্ন জায়গায় আমরা দেখছি। তাই জন্য অশ্বিনী কুমার, ইউপিএর মন্ত্রী, তিনি পদত্যাগ করেন। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তিনি সিবিআই সংক্রান্ত একটি ফাইল তিনি সেটা দেখেছিলেন। পবন বানশাল পদত্যাগ করেন, তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তার ভাইপো তার রেল মন্ত্রণালয়ের করিডোরে দাঁড়িয়ে বিজনেসম্যানদের সঙ্গে ফিক্সিং করবার চেষ্টা করেছিলেন। দুটো ক্ষেত্রেই অভিযোগ ভুল প্রমাণিত হয়েছে, কিন্তু তারা পদত্যাগ করেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদত্যাগ করেন, তার কারণ হচ্ছে যে তার নাম আদর্শ ঘোটালাতে সামনে এসেছিল। শশী থারুর পদত্যাগ করেন, কেন কি কোচি ফ্র্যাঞ্চাইজি নিয়ে তার বিরুদ্ধে কিছু অভিযোগ এসেছিল, কোনোটাই প্রমাণিত হয়নি। তারা 4 জনই পদত্যাগ করেছিলেন। ইউপিএ, এনডিএ তারা পদত্যাগ করবেন না, তারা বিশ্বাস করেন না। আমার পূর্ববর্তী 2 বক্তা যারা এই প্রস্তাবের বিপক্ষে বলছিলেন, তারা বললেন যে নৈতিকতার প্রশ্ন আলাদা, রাজনীতি আলাদা। রাজনীতি তো নৈতিকতার উপর প্রতিষ্ঠিত হওয়ার কথা, সেভাবেই প্রতিষ্ঠিত ভারতবর্ষের জন্মলগ্ন থেকে, সেটাই বিধান। 50-এর দশকে দেখুন, 60-এর দশকে দেখুন, 70-এর দশকে, পরবর্তীতে এমনকি বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী উনিও পদত্যাগ করেছিলেন। কিন্তু রাজনাথ সিং হচ্ছেন আমাদের এই যুগের নতুন নায়ক, কেউ কেউ খলনায়কও বলতে পারেন। উনি যথার্থ কথা বলেছেন। উনি বলছেন যে ইউপিএতে পদত্যাগ হয়, অর্থাৎ ইউপিএ নীতির উপর প্রতিষ্ঠিত, ইউপিএ সাংবিধানিক ব্যবস্থার প্রতি দায়বদ্ধ, কিন্তু এনডিএতে পদত্যাগ হয় না।
এনডিএতে পদত্যাগ এই জন্য হয় না, তার কারণটা হচ্ছে যে আমরা গদি ভালোবাসি। আমরা গদি ভালোবাসি, তাই জন্য বাংলাদেশের সঙ্গে যেটা আমাদের চুক্তি সেটা আমরা রূপায়িত হতে দিইনি, আমরা গদিতে এসছি, এখন রূপায়ণ করেছি। আমরা ইন্ডিয়া ইউএস নিউক্লিয়ার ডিল সেটা বিরোধিতা করেছিলাম, কারণ কি আমরা বিরোধীতে দলে অবস্থান ছিল, কিন্তু আজকে আমরা সরকারি দলে রয়েছি, তাই জন্য আমরা এটাকে সমর্থন করছি। আমরা আধার কার্ডের বিরোধিতা করেছিলাম, কিন্তু গদিতে এসছি, গদিকে টিকিয়ে রাখার জন্য আধার কার্ডকে আমরা আজকে গ্রহণ করছি। অর্থাৎ ইউপিএ সরকার একটা স্ট্যান্ডার্ড, ইউপিএ সরকার পার্লামেন্টারি ডেমোক্রেসির একটা ভালো উদাহরণ এখানে রেখে গেছে, কিন্তু আমরা সেই উদাহরণ রাখতে পারবো না। আমার নাম রাজনাথ সিং, আমি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, এবং আমার মনে হয় যে নীতির উপর রাজনীতি প্রতিষ্ঠিত নয়, গায়ের জোরের উপর এটা প্রতিষ্ঠিত। তাই জন্য জয়ললিতার সঙ্গে আপোষ করব, মমতা ব্যানার্জির সঙ্গে আমরা আপোষ করব, তাই জন্য আমরা শিবরাজ সিং চৌহানকে ছাড়িয়ে পদত্যাগ করতে বলবো না, তাই জন্য বসুন্ধরা রাজে সিন্ধিয়া আমাদের মন্ত্রী থেকেই যাবেন, তাই জন্য দুষ্যন্ত সিং সংসদে আমাদের প্রতিনিধিত্ব করবেন, তাই জন্য সুষমা স্বরাজ, যিনি তার বিদেশ সচিবকে বাদ দিয়ে, যিনি ভারতীয় ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে তিনি ললিত মোদীকে সাহায্য করেছেন, তিনিও টিকে যাবেন। কারণ কি গদি নিয়ে গড়াগড়ি, এটাই হচ্ছে আমাদের ধর্ম, এটাই হচ্ছে আমাদের নীতি। ধন্যবাদ ওমপ্রকাশ দা। পরের বক্তা শিশির বাজোরিয়া। আমি বুঝতে পারছি না খুশি হলেন না দুঃখ পেলেন। ওমপ্রকাশ মিশ্রের কথায় তো আদবানির সুর। বলছেন রাজনীতিবিদরা বিশ্বাসযোগ্যতার ওপর বেঁচে থাকেন এবং বিশ্বাসযোগ্যতা নৈতিকতা থেকে আসে। আদবানির কথা বললেন ওমপ্রকাশ দা। শুভ সন্ধ্যা। আমি ওমপ্রকাশ দার কথা থেকেই আরম্ভ করি। ইউপিএ একটা স্ট্যান্ডার্ড বললেন তো, স্ট্যান্ডার্ড আপনি বলেছেন, এখন আমি স্ট্যান্ডার্ডটা একটু বুঝিয়ে দিই। 10 বছরে ইউপিএ রাজত্ব, 10টি বড় বড় কেলেঙ্কারি, তার মূল্যায়ন হয়েছে 19,38,000 কোটি টাকা। 19,38,000 কোটি টাকা আমাদের দেশের যদি বাজেটের সঙ্গে তুলনা করেন, আপনি নিশ্চয়ই বুঝে যাবেন এই কত বড় কেলেঙ্কারি। এর সঙ্গে এখন তুলনা হচ্ছে, আমি সরাসরি বিষয়েতে আসছি, যে দুটি, একটা তো বিদেশমন্ত্রী নিয়ে আর মুখ্যমন্ত্রী রাজস্থানকে নিয়ে যে অভিযোগ উঠেছে। তার আগে একটা কয়লার একটা ছোট্ট বিষয় বলে দিই। 200 খনি অ্যালটমেন্ট সুপ্রিম কোর্ট বাতিল করে দিল, তারপর নিলাম হলো। মাত্র 33 খনির থেকে টাকা উঠল প্রায় 2 লক্ষ কোটি। আর সিএজির হিসেবে যে 200 খনির লস ছিল 2,76,000 কোটি, মানে প্রায় টাকা উঠে গেছে শুধু 33 খনি নিলাম করে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। পাসপোর্ট, ললিত মোদির পাসপোর্ট নিয়ে কি হলো একটু আমরা 2 মিনিট দেখি। উনি আইপিএল কমিশনার ছিলেন, সব রমরমা ছিল, সবাই ওনার ইন্টারভিউ করতো, সব কিছু। 2008-এ 2009-এ কোনো একটি কারণ দেখানো হলো দেশের নির্বাচন, কিন্তু আমি জানি না আর তার পিছনে কি কারণ ছিল। আইপিএলকে এখানে করতে দেওয়া হয়নি, আইপিএল চলে গেল সাউথ আফ্রিকায়। 2010 যখন আবার ফেরত এলো, তখন গোড়া থেকেই হয়ে গিয়েছিল দ্যাট কিছু দাল মে কুচ কালা হ্যায়। আবার আমি আমার বিপক্ষের একটা ফ্রেজ ইউজ করছি, দাল মে কুচ কালা হ্যায়, ললিত মোদিকে ধরা হবে। একটু যদি আপনি মনে করতে পারেন, স্মরণ করুন ফাইনালের দিন যখন শেষ ভাষণ দিচ্ছিলেন ললিত মোদি, হাওয়ায় চারদিক ছিল এখনই ধরা হবে, এখনই আটক করা হবে। কিচ্ছু হয়নি, আরামসে বিমান ধরে চলে গেলেন লন্ডন। তারপর 3 মার্চ 2011
পাসপোর্ট অফিস বম্বে থেকে ওনার পাসপোর্ট বাতিল করে দেয়। উনি আছেন লন্ডনে, পাসপোর্ট বাতিল করে দেওয়া হলো। 2014 26শে আগস্ট দিল্লি হাইকোর্ট একটা অর্ডার দেয়, ডিভিশন বেঞ্চ, ওনার পাসপোর্টটা ফেরত দেওয়া হলো। আর অর্ডারের আমি জাস্ট দুটো শব্দ পড়ি, দ্য রিজনস গিভেন ওয়ার এক্সট্রেনিয়াস অ্যান্ড ইররেলিভেন্ট। হাইকোর্টের রায়ে বলা হলো দ্যাট পাসপোর্ট অফিসে যে কারণ দেখানো হয়েছে এক্সট্রেনিয়াস অ্যান্ড ইররেলিভেন্ট। আর যে ট্রাভেল ডকুমেন্ট যেটা ব্রিটিশ গভর্নমেন্ট দিল, সেটা তো ওদের নিয়ম অনুযায়ী দিল। তারপর যে লেবার পার্টির একটা অন্যতম সাংসদ এর বিরুদ্ধে ওখানে একটা নালিশও হলো, ওদের পুরোপুরি তদন্ত করে ওরা দেখলো দ্যাট এনার কোনো ভুল হয়নি, আর উনি ঠিক ওই জায়গায় বহাল। ভুল আমাদের বিদেশমন্ত্রীর একটা ফোন কল, শুধু ওই একটা ভুল। আমাদের হাইকোর্ট হিসেবে কোনো ভুল না, ব্রিটিশ নিয়মে কোনো ভুল না। চলে আসছি রাজস্থানে। রাজস্থানে মুখ্যমন্ত্রী যখন মুখ্যমন্ত্রী ছিলেন না, কোনো হলফনামা দেননি। এটা বারবার বলা হচ্ছে হলফনামা দিয়েছেন, না, একটা সাদা কাগজে লেখা, সেটা উনি প্রত্যাহার করেছেন, কিন্তু বলা হচ্ছে হলফনামা। 1985 সালে 11ই জুন ইউএস প্রেসিডেন্ট রোনাল্ড রেগান একটি যুব, তার নাম আদিল। আদিল হচ্ছেন মোহাম্মদ ইউনুসের ছেলে, যাকে ইউএস কোর্ট 35 বছরে কারাগার অর্ডার দিল। কেন? উনি একটা জাহাজকে উড়িয়ে দেওয়ার অভিযোগে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের রাজীব গান্ধী গিয়ে ওনার ছোটবেলার বন্ধু বলে ওই লোককে ছাড়িয়ে নিয়ে এলেন। এটাই স্ট্যান্ডার্ড। ধন্যবাদ। ধন্যবাদ শিশিরবাবু। নিঃসন্দেহে বহু প্রশ্ন তুলে দিলেন, যেটা নিঃসন্দেহে পরের রাউন্ডে আমার প্রশ্ন থাকবে। পরের বক্তা, পক্ষের শেষ বক্তা জাত কোথাও কি দুর্নীতি ভারতবর্ষের সাধারণ মানুষ মেনে নেন? অনেকে বলছেন পাবলিক মেমোরি খুব শর্ট, এখন সবে 1.5 বছর হয়েছে রাজস্থান সরকারের, 3.5 বছরে মানুষ ভুলে যাবেন। আজকেই জয়ললিতা পুনর্নির্বাচিত হয়েছেন 1.5 লক্ষ ভোটে। সঞ্চালক মহাশয়, আমার উপস্থিত বন্ধুরা, বিপক্ষেরও বন্ধুরা, আমি আজকে এই যে আজকের যে বক্তব্য তার পক্ষে কিছু কথা বলবো। কিন্তু কথা বলার আগে আপনারা এতক্ষণ ধরে অনেককে শুনেছেন, অনেক তথ্য শুনেছেন, অনেক ডেট, অনেক নাম, অনেক ঘটনা। আসলে বিষয়টা হচ্ছে, যখন মানুষকে বিভ্রান্ত করতে হয় তখন তাকে প্রচুর নম্বর, প্রচুর নাম এবং প্রচুর তারিখ বলে দাও। সেই জন্য দেখেছেন না, ইতিহাস আমাদের খুব কমজনেরই প্রিয় সাবজেক্ট। তাই আমার বন্ধুরা বিপক্ষ দলে যেটা করার চেষ্টা করছেন, ওনারা একটা যুক্তি দিচ্ছেন। যুক্তিটা কি? আগের সরকারে প্রচুর দুর্নীতি হয়েছে, এই সরকারে তুলনামূলকভাবে হয়নি, তাই এই সরকারকে কোনো রকম সমালোচনা করো না। এই যুক্তিটার মধ্যে ভ্রান্ত হচ্ছে এইটাই যে তাহলে ওনারা আমাদের বলে দিন যে কত টাকার দুর্নীতি হলে দুর্নীতি বলবো, আর কোন টাকার নিচের দুর্নীতি হলে বলবো না না বড়ে বড়ে দোষে মে এসে ছোটি ছোটি বাত হতে রেতে হ্যাঁ। ওনারা বলে দিন আসল বিষয়টা কি। আজকের এই তর্কটা নিয়ে বেশি কথা বলারও নেই, এটা স্বতঃসিদ্ধ। ভারতবর্ষের রাজনীতির সঙ্গে আমরা যারা এতদিন ধরে দেখছি গদি রাখতে গড়াগড়ি বেশিরভাগ রাজনৈতিক দল করে, এটা বোধহয় স্বতঃসিদ্ধ, এটার জন্য আমাকে প্রমাণ দিতে হবে না। আর ইউপিএ হলে পদত্যাগ, এনডিএ হলে বাঁচিয়ে রাখ, আপনারা নিজেরাই মনে করে দেখুন। ইউপিএ 2 সরকারের আমলে আমার বন্ধুরা ঠিকই অনেক 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 স্ক্যাম হয়েছে, অনেক স্ক্যান্ডেল হয়েছে, এবং তার জন্যে পার্লামেন্ট বন্ধ থেকেছে, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি ভণ্ডুল হয়ে গেছে, প্রধানমন্ত্রীকে উইটনেস করতে বলা হয়েছে, নানান কিছু হয়েছে। আমরা সবাই এটা জানি। কেন জানি? যথার্থভাবে দেশের সরকার, সেই সরকার যদি সঠিকভাবে কাজ না করে, প্রধান বিরোধী দল, জনগণ সবারই প্রশ্ন করা উচিত। আজকে শ্রমিকদা একটা প্রশ্ন তুললেন যে দুর্নীতি কি। শ্রমিকদার
দল দুর্নীতি কি তার উপর একটা বই প্রকাশ করেছিল 2014 নির্বাচনে। ইউপি ইলেকশনের আগে 2011-তে একটা বই বেরিয়েছিল ঘোটালা চালিসা, এবং 2014 লোকসভা নির্বাচনের সময় একটা চার্জশিট বার করেছিল বিজেপি ইউপিএ সরকারের বিরুদ্ধে, এবং সেই চার্জশিটে তারা কিছু একদম নির্দিষ্ট অভিযোগ করেছিল। কীরকম? বলা হয়েছিল সমস্ত দুর্নীতির দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে, তার কারণ তিনি হচ্ছেন প্রধান। লেখা হয়েছিল দ্য বাক মাস্ট স্টপ উইথ দ্য প্রাইম মিনিস্টার। আর কি বলেছিলেন? বলেছিলেন প্রধানমন্ত্রীর কোনো ক্ষমতা নেই, তার নিচে অধীনস্থ মন্ত্রীরা নানান রকম দুর্নীতি করছেন, উনি কিছু আটকাতেই পারছেন না। আর কি বলা হয়েছিল? বলা হয়েছিল এখানে হচ্ছে ক্রনি ক্যাপিটালিজম, বন্ধুদেরকে পাইয়ে দেওয়া, বন্ধু ব্যবসাদারদেরকে পাইয়ে দেওয়ার জন্য এই সরকার কাজ করে, এই অভিযোগ করেছিলেন। আজকে দেখুন 1 বছরের মাথায় আপনি নির্বাচনে বললেন কালো টাকা ফেরত আনবো, কালো টাকা একটা মেজর ইস্যু। ললিত মোদি তো কালো টাকাতেই অভিযুক্ত। তাহলে ললিত মোদিকে যখন আপনারই প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার একজন সিনিয়র মন্ত্রী কোনো বিষয়ে সাহায্য করেন প্রধানমন্ত্রীকে না জানিয়ে, তাহলে মনমোহন সিংহের বিরুদ্ধে যে অভিযোগটা সত্য ছিল, আজকে নরেন্দ্র মোদির ক্ষেত্রেও সেই অভিযোগটা সত্য। আজকে করাপশন নিয়ে কথা হচ্ছে, আপনারা জানেন পশ্চিমবাংলায় সারদায় সুদীপ্ত সেন একজনের কাছ থেকে ফ্যাক্টরি কিনেছেন, তিনি রাজ্যের মন্ত্রী, সেই ফ্যাক্টরিটা যা দাম তার থেকে বেশি দাম দিয়ে কিনেছেন। করাপশন তো, এই নিয়ে এতদিন তো কথা হয়েছে যেটা দুর্নীতি। তাহলে দুষ্যন্ত সিংহের 10 টাকার শেয়ার 96,000 টাকা দিয়ে যদি ললিত মোদি কেনেন, এটা করাপশন নয়? এবং সেইটা যদি রাজস্থানের মুখ্যমন্ত্রীর ছেলে হয়, সেটা করাপশন নয়? বিষয়টাকে আসলে ঘেঁটে দেওয়ার চেষ্টা চলছে। যেটা মৌলিক বিষয় সেটা হচ্ছে যে নৈতিকতা, যে জায়গা থেকে আপনি ইউপিএকে প্রশ্ন করেছিলেন, আজকে সেই প্রশ্নের জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন। এবং মনমোহন সিং শুধু মৌন না, নরেন্দ্র মোদিও মৌন। এবং এইখানেই হচ্ছে যে আলটিমেটলি এই দ্বিচারিতা, এই রাজনৈতিক দ্বিচারিতা, যেটা ভারতবর্ষের জনগণ রাজনীতিবিদদের কাছ থেকে দেখতে অভ্যস্ত, সেই দ্বিচারিতারই আমরা সামিল। এটুকু বলেই আমি আমার বক্তব্য সমাপ্ত করছি। ধন্যবাদ। ধন্যবাদ জাদ। আমার বিপক্ষে শেষ বক্তা জয়জিৎ। জয়জিৎ, কে ঠিক কে ভুল? দুজনে একসঙ্গে ঠিক তো হতে পারেন না। হয় আদবানি ঠিক, মোদি ভুল। আদবানি নৈতিক কারণে পদত্যাগ করেছিলেন, তাহলে আজকে সুষমা বসুন্ধরারা প্রায় ফেবিকলের মতো গড়ি আঁকড়ে আছেন কেন? সরি, তোমার। আমি না এই ব্যাপারটা খুব ভয় পাই, জানেন। মানে ছোটোবেলায় যখন আমি স্কুলে পড়তাম, তখন আমি ডিবেটে অংশগ্রহণ করতে বললেই আমার সব বাড়ি থেকে মুখস্থ করে এসেছি কিন্তু সব পয়েন্টস, কিন্তু যেই পোডিয়ামে দাঁড়ালাম সব এলোমেলো হয়ে গেছে। এবং আমার আগের দুপক্ষের বক্তারাই এত তথ্য সংখ্যা এসব দিল না, আমি পুরো ব্যাপারটা পাজলড। আমি খুঁজছি এখন কি বলবো, কি বলা যায়, কি বলবো, কি বলা যায়। আমি যদি কিছু ভুল বলে ফেলি, প্লিজ আমার বিপক্ষের বক্তারা, বিপক্ষে থাকলেই যেরকম গলা টিপে ধরা হয় না, একটা কোনো ভুল করলেই সেরকম করবেন না, কারণ আমি অভিনেতা, আপনারা নেতা, আর নেতারা সবসময় অভিনেতাদের থেকে অনেক বড় অভিনেতা। আমার মনে হয় আপনারা সেটা মানেন। তাই আমার মনে হয়, এই ধরুন আমি যদি কারোর দিকে একটা আঙ্গুল তুলে বলি আপনি না খুব অন্যায় করেছেন, দেখবেন বাকি 3টে থেকে 4টে আঙ্গুল নিজের দিকে থাকে। আমার মনে হয় ইউপিএ মানে এখন যারা বিরোধী পক্ষ, তারা যখন এনডিএকে এরকমভাবে আঙ্গুল তুলে বলছে, এখন দু হাত তুলেছে, একটা আঙ্গুল, বাকি 9টা আঙ্গুল নিজের দিকে। কারণ গত 2টো ইউপিএ আমলে 9খানা স্ক্যাম হয়েছে, 9 বছর থেকেছে 9টা স্ক্যাম, পার ইয়ার একটা করে স্ক্যাম করেছেন। আমার মনে হয় না স্ক্যাম প্রমাণ হওয়ার আগে কেউ পদত্যাগ করেছেন বলে, কারণ সেই স্ক্যামগুলো এখনও প্রমাণিতই হয়নি। এবং আমার মনে হয় যে এই যে ধরুন একটা স্ক্যাম হয়েছে, যে স্ক্যামটা মিডিয়া ট্রায়ালে আছে, মিডিয়া বলছে সেটা স্ক্যাম হয়েছে, এবং প্রত্যেকটা রাজনৈতিক দল না এটা স্ক্যাম হয়নি, না এটা স্ক্যাম হয়েছে, না এটা স্ক্যাম হয়নি, না এটা স্ক্যাম হয়েছে, এই নিয়ে আমাদের জনসাধারণ, আমি জনসাধারণের একজন মনে করি, আমি কোনো পলিটিক্যাল দলের নই,
আপনাদের মতন আমিও না খুব কনফিউজড। আপনারা কনফিউজ তো, হ্যাঁ কি না বললে আমি বুঝতে পারবো। কনফিউজ তো, দেখুন সবাই মাথা নাড়ছে। এটা হচ্ছে পলিটিক্যাল দলের একমাত্র কাজ, পাবলিককে কনফিউজ করে দাও, স্ট্রেট কনফিউজ করে দাও পাবলিককে। কারণ আমরা হচ্ছি এমন একটা মূর্খের দল যারা বুঝতেই পারি না কোনটা ঠিক কোনটা ভুল। যেটা ধরুন কিছুদিন আগে দেখলাম ঠিক ছিল, সেটা দেখলাম কিছুদিন পর ভুল হয়ে গেছে। এবং যেই ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো আমরা মাথায় রাখি না, তারপর আমরা ইলেক্ট করি, যে লোকগুলোকে ইলেক্ট করি তারা আবার ভুল করে। এইটা সিস্টেম, এটা চলে আসছে। একটা দেশে যখন প্রত্যেকটা রাজ্যে একটা করে আলাদা ভাষা, সেই রাজ্যে আবার এক একটা ডিস্ট্রিক্টে আলাদা ভাষা, সেই দেশের উন্নতি কখনো সম্ভব নয়। সেই দেশে এটাই চলবে। আমাদের টাকা ওনারা নেবেন এবং স্ক্যাম হবে, একটার পর একটা স্ক্যাম হবে। আমরা কিচ্ছু করতে পারবো না, আমরা মূর্খের মতন রোদে পুড়ে, দেখবেন ঠিক গরমকালে হয় ইলেকশনটা, গিয়ে ইলেক্ট করব লোকগুলোকে, এবং সেই লোকগুলো আবার চুরি করবে, আমাদেরই টাকা চুরি করবে। আর আমরা মূর্খের মতন, বোকার মতন গিয়ে সেখানে ভোট দিয়ে আসবো। আমার কাছে খুব অবাক লাগে জানেন, মানে আমরা কত জনসাধারণ কত বড় মূর্খ, হ্যাঁ কত বড় মূর্খ আমরা। আমি এসেই নিয়ে আবার বক্তব্য রাখছি, মানে আমি তো মূর্খতম, কিচ্ছু না জেনে, পলিটিক্স না জেনে এখানে আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি। আর আমাদের উপস্থাপক সুমন দা ও হাসেন মিটিমিটি আর ভাবেন, ভাঁজতে থাকেন কাকে কখন কোনটা বলে আরেকটু গুলিয়ে দেওয়া যায়। পাবলিককে গোলানোর জন্য দায়িত্ব নিয়েছেন রাজনীতিবিদরা, রাজনীতিবিদদের গুলিয়ে দেওয়ার দায়িত্ব নিচ্ছে সুমনদা। সুমনদা তুমি মনে হয় বেল বাজাবে না, আমি প্লিজ আমার নিজের বেলটা নিজেই বাজিয়ে নিচ্ছি, কারণ এরপর আমার সার্টেনলি কিছু বলার নেই। তুমি যা বললে এরপর তোমার বেল পলিটিশিয়ানরাও বাজাতে পারে। খালি একটা জিনিস বলি, দেখুন এটা একটা ডেমোক্রেটিক কান্ট্রি। একটা স্ক্যাম হয়েছে কি হয়নি আমরা কেউ জানি না, আইন আছে। প্লিজ প্রত্যেকটা পলিটিক্যাল নেতাদের, দলেদের একটাই অনুরোধ, বিনীত অনুরোধ জনসাধারণের পক্ষ থেকে, আইনটা আইনের মতন চলুক। সত্যিই যদি কেউ ভুল করে থাকে, অপরাধ করে থাকে, তার শাস্তি হোক। প্লিজ সে শাস্তি পাক, অন্তত তাতে আমরা স্বস্তি পাই। নমস্কার। ধন্যবাদ জয়জিৎ, তুমি গোল করেছো, কিন্তু গোলটা সেম সাইড না বিপক্ষে বোঝা যাচ্ছে না। তুমি শুরু করলে না যে এলোমেলো হয়ে যাচ্ছে তোমার চিন্তা ভাবনাগুলো, এইটাই তো বিষয়, যে এলোমেলো করে দেমা লুটে পুটে খাই। আমার এই বলতে বলতে দ্বিতীয় রাউন্ড শুরু করব। আমার পক্ষের প্রথম বক্তা আবার অমল মুখোপাধ্যায় স্যার। বিপক্ষের চারজন বক্তাই কিন্তু যেটা একটা ক্ষেত্রে তাদের খুব চমৎকার মিল রয়েছে, সেটা হচ্ছে এই যে তারা চারজনই অতীতে কি হয়েছে এই সম্পর্কে বিশদভাবে তারা বর্ণনা করেছেন। কেউ তথ্য দিয়েছেন, কেউ পরিসংখ্যান দিয়েছেন, কেউ এই দুটো না দিয়েও সাধারণভাবে কথা বলতে চেয়েছেন। এবং একজন এদের মধ্যে ললিত মোদীকে নিষ্পাপ বলে প্রতিপন্ন করতে সচেষ্ট হয়েছে। এখন ব্যাপারটা এই, মূল ইস্যুটা কি আমরা ধরে নিচ্ছি, তর্কের খাতিরে আমি ধরে নিচ্ছি যে বিগত ইউপিএ সরকার 8 বছর ধরে শুধু ভারতবর্ষের দুর্নীতি করেছেন, আর কিছু করেননি, আর কিচ্ছু করেননি, তারা দুর্নীতি করেছেন। কিন্তু সেইটা কি আজকের দুর্নীতিটাকে সমর্থন করে? ওয়ান রং ডাজ নট জাস্টিফাই অ্যানাদার রং। প্রশ্নটা এইখানে, আমাদের মূল প্রশ্ন এই যে গদির জন্যে গদি আঁকড়ে পড়ে আছেন কি না এনডিএ, অর্থাৎ তারা দুর্নীতি থাকা সত্ত্বেও কোনো মন্ত্রীর সম্পর্কে কোনো রকম পদক্ষেপ করছেন কি না, এইটাই হচ্ছে মূল প্রশ্ন। মূল প্রশ্নটা এইটা যে আমি জানতে চাই বিরুদ্ধ পক্ষের কাছ থেকে স্পষ্ট উত্তর চাই যে তারা বলুন সুষমা স্বরাজ কোনো অন্যায় করেননি, বসুন্ধরা রাজে কোনো অন্যায় করেননি, ললিত মোদী একেবারে নিষ্পাপ মানুষ, তাকে যদি সাহায্য করে থাকেন কোনো অন্যায় হয়নি, এটা তারা স্পষ্ট ভাষায় বলুন। তার কারণ অতীত চারণ করে কোনো লাভ নেই, অতীতের মধ্য দিয়ে বর্তমানকে খুঁজে পাওয়া যায় না। অতীত হচ্ছে অতীত, অতীতে কি ঘটেছে তার বিশদ বিবরণ দিয়ে কোনো লাভ নেই। বর্তমান কি হবে সেটাই গুরুত্বপূর্ণ ব্যাপার। এখানে আমার একটা বিশেষভাবে ধন্যবাদ দেওয়া আছে আমাদের বন্ধুবর সুমনকে। তার কারণ সুমন যিনি বক্তা, বিপক্ষের বক্তা, তিনি যেটা বলেছেন তার বক্তব্য শুনে আমার মনে হলো যে তিনি তার দলের অবস্থানটি খুব স্পষ্ট করে দিয়েছেন যে এখন বর্তমানে পশ্চিমবঙ্গের তৃণমূল দল তারা কিন্তু বিজেপির
সহযোগী দল, অর্থাৎ দুজনের মধ্যে চমৎকার একটা সেতু রচিত হয়েছে, কাজী তাদের বন্ধুত্ব এখন অটুট হয়ে দাঁড়িয়েছে। এটাকে তিনি কার্যত স্বীকার করে নিয়েছেন। এতে আমি অন্তত পক্ষে খুব খুশি, যাতে আমরা সঠিক তথ্যটা জানতে পেরেছি। এ নিয়ে আমাদের মনে একটা সংশয় ছিল। বস্তুত এর আগে যে বিতর্ক সভাটি হয়েছিল সেখানে এইটাই ছিল বিষয়, এবং সেখানে কিন্তু আমাদের সংশয় ব্যক্ত হয়েছিল। আজ সে সংশয় স্পষ্ট হয়ে গেল। আমি আবার যেটা বলতে চাই যে আসুন, আমরা অতীত বিচার করে কোনো লাভ নেই। আমরা রাজনীতি বুঝি না, এটা ঠিক কথা নয়। সাধারণ মানুষ রাজনীতি বোঝে না, এটা নয়। সাধারণ মানুষ অত্যন্ত ভালো করে বোঝে কে ন্যায় করছে আর কে অন্যায় করছে, কিন্তু দুর্ভাগ্য এই যে তারা মুখ খুলতে পারে না। তাদের এইটাই কেন মুখ খুলতে পারে না, তার কারণ তারা অসংগঠিত। এই অসংগঠিত হওয়ার জন্যে ব্যক্তি মানুষ সে নীরবে সমস্ত কিছু সহ্য করে নেয়। এই সহনশীলতা আমাদের দেশে আছে, যেটা বিদেশে দেখতে পাওয়া যায় না। কিন্তু আমাদের দেশে এই সহনশীলতা সম্ভবত আমাদের সংস্কৃতির সঙ্গে সঙ্গতিপূর্ণ বলে এটা মেনে নেওয়া হচ্ছে। বোধহয় 3 মিনিটই শেষ, তাই তো নাকি? না, আরেক মিনিট আছে আপনার। মিনিট আছে। তাহলে যেটা আমাদের, আবার আমি সমস্ত জিনিসটাকে সাম আপ করার চেষ্টা করছি, সেটা হচ্ছে এই আজকের বিষয় এই যে বর্তমান সরকার কোনো দুর্নীতি করেছে কিনা, এবং এই দুর্নীতি করা সত্ত্বেও সেই সরকার একেবারে নিষ্ক্রিয় হয়ে আছে কিনা, এইটাই মূল প্রশ্ন। আমি চাইব বিরোধ পক্ষ এর সরাসরি উত্তর দিন যে হ্যাঁ, আমাদের সুষমা স্বরাজ বসুন্ধরা রাজে কোনো অন্যায় করেননি, এবং আমাদের সরকার সে কারণেই নীরব এবং নিশ্চুপ হয়ে আছেন। দয়া করে আমি আশা করব দয়া করে তারা এই উত্তরটি তাদের পরবর্তী অধ্যায়ে দেবেন। নমস্কার। ধন্যবাদ অমলবাবু। স্পষ্ট উত্তর চাইছেন, শ্রমিক দেবেন কিনা আমরা দেখব। কিন্তু শ্রমিকের আগেরবারের শেষ বাক্যটা আমার কানে বাজছে, থাম্পিং মেজরিটি আছে বসুন্ধরা রাজের। তাহলে তো রাজ্য বিজেপির মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কোনো কথাই বলা উচিত নয়। থাম্পিং মেজরিটি আছে এবং পরের পর উপনির্বাচনে তা প্রতিফলিত হচ্ছে। শেষের শব্দবন্ধনীটা তুলনামূলক ছিল ম্যাডাম সোনিয়া গান্ধীর একটি উক্তির সঙ্গে। তাকে আক্রমণ করার জন্য অবশ্যই নয়। প্রশ্ন হলো, অতীতকে তো মনে রাখতেই হবে। অতীতের পুনর্জন্মের নাম বর্তমান, আর বর্তমানের গর্ভ থেকেই ভবিষ্যতের মধ্যে দিয়ে আরেকটা নতুন ভবিষ্যৎ জন্ম নেবে। তন্ময়দা একটু আগে বলছিলেন মম করছে চারদিকে দুর্নীতির গন্ধ, অলিতে গলিতে মম আওয়াজ। আমি আশ্বস্ত করছি আমার দলের পক্ষ থেকে, তন্ময়দাকেও আশ্বস্ত করছি, বেশি গন্ধ আমরা ছড়াতে দেব না। গন্ধ ছড়াবার বদলে আমরা ওই রাশি রাশি কঙ্কাল মেদিনীপুরের কোনো জঙ্গলে কিংবা গুজরাতের কোনো মরুভূমিতে পুঁতে দেব না। আমরা সেটা সার্ফেসের ওপরে রাখবো, রেখে সেই গন্ধটা যাতে দুর্নীতি না আসে জনগণের কাছে, সেটা আমরা রক্ষা করবার চেষ্টা করব। দেখুন, আমি প্রথমে শুনেছিলাম কথাটার ভুল ব্যাখ্যা হয়েছে। আমি বলেছি যে বক্তারা কী নিয়ে আলোচনা করছেন, দুর্নীতি নিয়ে না নৈতিকতা নিয়ে। একটু আগে স্যার প্রশ্ন করলেন যে বিরোধী পক্ষের বক্তারা সরাসরি বলুক তারা অন্যায় করেছে কি অন্যায় করেননি। যদি আলোচনার সুরটা প্রথমে এই জায়গায় বাঁধা থাকতো, তাহলে আলোচনা ভিন্ন মাত্রায় যেত। যে কাজ সুষমা স্বরাজ করেছেন তার একটা মানবিক অবস্থান থেকে, যে একজনের স্ত্রী ক্যান্সারে আক্রান্ত, তার জন্য কিছুটা হলেও আপনাদের ভাষায় তিনি হয়তো নিয়ম লঙ্ঘন করেছেন, যেটা অনভিপ্রেত, যেটা কাঙ্ক্ষিত নয়। বিভিন্ন তথ্যের মধ্যে দিয়ে কেউ ঘটনা প্রভাবে কেউ গুলিয়ে দিতে চাইছে না। নিঃসন্দেহে আমরা এটা বলেছি যে জাদ মেহমুদ যেটা বলেছেন আমাদের সামনে, যে 2014 সালের আগে একটা পুস্তিকা প্রকাশ করে তালিকা তৈরি করা হয়েছিল ইউপিএর আমলের দুর্নীতির পরিসংখ্যান কত। কেউ বারবার ডক্টর মনমোহন সিংয়ের পদত্যাগ দাবি করেন, কেউ প্রত্যেক ঘটনায় ডক্টর মনমোহন সিংয়ের পদত্যাগ দাবি করেনি। ডক্টর মনমোহন সিংয়ের পদত্যাগ দাবি করা হয়েছিল কোল ব্লক বন্টনকে কেন্দ্র করে। সেই মন্ত্রক তার কাছে ছিল, সংশ্লিষ্ট ফাইল দপ্তর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সেটা যে দুর্নীতি
ভারতবর্ষের কোষাগারের ক্ষতি, সেটা ক্যাগের রিপোর্টের উপরে নির্ভর করে তার আলোচনা চলেছে। কেউ এখানে ললিত মোদীকে সার্টিফিকেট দিচ্ছে না। ললিত মোদী একজন অর্থনৈতিক অপরাধী হিসেবে তার বিরুদ্ধে তদন্ত করছে, তদন্ত চলছে। ললিত মোদীকে যদি কেউ সাহায্য করে থাকেন অন্যান্য ক্ষেত্রে তার এই দুর্নীতি থেকে বেরিয়ে আসার জন্য, ললিত মোদীর বিরুদ্ধে যে তদন্ত চলছে সেই তদন্তের ক্ষেত্রে যদি কেউ ললিত মোদীকে সহযোগিতা করে, নিঃসন্দেহে সেটা আর একটা অর্থনৈতিক দুর্নীতি। কিন্তু 2G স্পেকট্রাম কিংবা কোল ব্লক ডিস্ট্রিবিউশনের মধ্যে দিয়ে ভারতবর্ষের জাতীয় কোষাগারের কত বড় ক্ষতি হয়ে গেছে তার প্রমাণ এটা অত্যন্ত স্পষ্ট, যে পরবর্তীকালে এগুলো নিলামের মধ্যে দিয়ে কত টাকা পাওয়া গেছে। যারা আজকে দুর্নীতির প্রশ্ন তুলছেন, যারা আজকে বিভিন্ন সময় বিভিন্ন দলিল নিয়ে বলছেন দুষ্যন্ত সিংয়ের শেয়ার কে কত হাজার কোটি টাকায় করেছে তা নিয়ে তদন্ত হোক, তার জন্য সেবি আছে, সুপ্রিম কোর্টের দরজা খোলা আছে। যদি কেউ মনে করেন সরকারের কোনো কাজকর্মকে প্রভাবিত করবার চেষ্টা করা হচ্ছে, তার জন্য ভারতবর্ষের বিচার ব্যবস্থা আছে। কিন্তু এর পরেও যদি কংগ্রেস দুর্নীতি নিয়ে কথা বলেন, এর পরেও যদি জামাই রাজার ফাইল খোলে, তাহলে বাত নিকলেগি তো বহু দূর তলক যায়গি। সেটা কারোর কাছেই হয়তো কাম্য হবে না। ভারতীয় গণতন্ত্রকে সমৃদ্ধ করতে, ভারতীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে 125 কোটির বৃহত্তম গণতন্ত্রে কংগ্রেস একটা দায়িত্বশীল বিরোধী রাজনৈতিক দলের ভূমিকা পালন করুন। কিন্তু পশ্চিমবঙ্গের আঙ্গিক তো পশ্চিমবঙ্গের কথা এসে যাচ্ছে, নতুন জোটের কথা। 2 vanquished cannot make any victor। আজকে এই রাজ্যে যার বিরুদ্ধে সবচেয়ে বেশি সরব ছিলেন জেলে ঢোকানোর প্রশ্নে, যার বিরুদ্ধে কুপন পোড়ানোর অভিযোগ তুলেছিলেন, বাইপাসের ধারে জেলে ঢুকিয়েই ছাড়বেন বলে ধনুর্ভঙ্গ পণ করেছিলেন, আজ তিনি দুহাত বাড়িয়ে একদম উদ্বাহ বন্ধন প্রায় শুরু করে দিয়েছেন যে কাছে এসো, এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না একটু গল্প করি, তাকেও কাছে টেনে নেবার চেষ্টা করছেন। এই রাজনীতি থেকে আমাদের দূরে থাকতে হবে। ধন্যবাদ শ্রমিক। আমার পরের বক্তা তন্ময় ভট্টাচার্য। আমি নানা উত্তরের অপেক্ষায় রয়েছি যে মেদিনীপুরের কঙ্কাল যদি গুজরাটে পোঁতা হয়, গুজরাট দাঙ্গার কঙ্কালগুলো কোন মেদিনীপুরে পোঁতা হবে? আমার বন্ধু জয়জিৎ অভিনেতা, ও ঠিক বলেছে, নেতারা অভিনেতাদের চাইতেও বড় অভিনেতা হয়। আচ্ছা জয়জিৎ, যদি তোমার এই স্টেটমেন্টটায় তোমাকে ঘুরিয়ে জিজ্ঞেস করা হয় যে তাহলে এই মুহূর্তে আমাদের দেশের নেতাদের নেতা যিনি, অর্থাৎ যিনি দেশের মাননীয় প্রধানমন্ত্রী, গোটা দেশের নেতা, তিনিই তাহলে এই মুহূর্তে দেশের সবচাইতে বড় অভিনেতা, তোমার যুক্তি অনুযায়ী তুমি নিশ্চয়ই দ্বিতীয়বার বলবার সময় এটাও রিপিট করে দেবে। এখন ঠিকই তো, আইনের পথে চলুক, জয়জিৎ প্রত্যাশা করেছে। আচ্ছা, আইন কো কোই আপনা প্যার হতা হ্যায়? আইনের নিজের কোনো পা আছে? আইনের তো নিজের কোনো পা নেই। আইনকে চালাতে হয়। কে চালায়? সরকার। কে চালায়? সংসদ। কে চালায়? আইনসভা। কেমন চালাচ্ছে আইনসভা আইনকে? কেমন চালাচ্ছে সংসদ? 51টা আইন সংসদীয় গণতন্ত্রের রীতিনীতি ভেঙে গত 1 বছর সময়কালের মধ্যে সংশোধিত হয়েছে। কঙ্কাল খুঁজতে হবে। সুমন গুজরাটের কঙ্কালের কথা বলছিল, তখন দেশ বিজেপি চালাতো না। 20শে মে 2014 থেকে 24শে মে 2015 কেবলমাত্র মহারাষ্ট্রের বিদর্ভে গড়ে প্রতিদিন 3 জনের বেশি 1306 জন কৃষক আত্মহত্যা করেছে। তাদেরও তো কঙ্কাল হয়। কোথায় লুকোনো হবে সেই কঙ্কাল? কোথায় পাওয়া যাবে সেই কঙ্কাল? একটা এগিয়ে চলতে থাকা দেশ, স্বচ্ছ ভারত, স্পষ্ট ভারত, শৌচাগার নির্মিত হচ্ছে। অমিতাভ বচ্চনের মতো মানুষ, তিনি অটোওয়ালার থেকে 1 টাকা নিয়ে 1 টাকার মূল্য বোঝাচ্ছেন, আমাদের সকলকে মোহিত করে দিচ্ছেন, আর LICর ব্যবসার পরিমাণ কমছে। লেবার ব্যুরোর সমীক্ষায় আর্তনাদ করা হচ্ছে 2014-15 আর্থিক বছরে 3টি ত্রৈমাসিকেই ধারাবাহিকভাবে কমেছে কর্মসংস্থান বৃদ্ধির হার, অথচ
যার কথা বলেছিলাম, যার এয়ারক্রাফটে চড়ে প্রধানমন্ত্রী এসেছিলেন শপথ গ্রহণ করতে, সেই গৌতম আদানির সম্পত্তির পরিমাণ 1 বছরে 49% বেড়েছে। এখন প্রশ্ন হচ্ছে এইটা যে শ্রমিক তো ঠিকই বলল, তার স্ত্রী ক্যান্সারের পেশেন্ট, মানবিক কারণ ইত্যাদি ইত্যাদি। কোনো প্রশ্ন করব না, কোনো বিতর্ক করব না, শুধু জানতে চাইব এই কথাটা দেশের প্রধানমন্ত্রীর বলতে অসুবিধা কি? তিনি তো প্রধানমন্ত্রী, সুষমা স্বরাজ তো তার নিয়োগ করা বিদেশমন্ত্রী। এই কারণে সুষমা স্বরাজ এইটুকু সাহায্য করেছেন, এটা মানবিক কারণ। এই মানবিক কারণে এইটুকু সাহায্য করবার ভিতরে কোনো দোষ নেই। কোথায় আটকাচ্ছে দেশের প্রধানমন্ত্রীর? কেন তিনি বলতে পারছেন না এইটুকুনি কথা? অনেক কিছু তো আজকের ডিবেটের আলোচনার বিষয় না। আজকের ডিবেটের নির্দিষ্ট আলোচনার বিষয় হচ্ছে এইটা, ঠিক ইউপিএর আমলে অজস্র স্ক্যাম হয়েছে, ঠিক ভারতবর্ষকে কোনোদিন কোনো স্ক্যাম মুক্ত সরকার উপহার দেওয়া যায়নি সেই টিটি কৃষ্ণমাচারীর আমল থেকে। তথ্য আমরা কেউ জানি না, এখানকার উপস্থিত দর্শকরা জানেন না, ব্যাপারটা এমন না। অনেক তথ্য আমরা অনেকে জানি, কিন্তু প্রশ্ন হচ্ছে যে বারবার যে দলটা এই অভিযোগ করত পদত্যাগ সংসদ অচল করত, যারা সবচাইতে বেশি স্বচ্ছ দুর্নীতিমুক্ত প্রশাসন উপহার দিতে পারে বলেছিল, যাদের নেতা লালকৃষ্ণ আদবানি বলেছিলেন বিজেপি অন্যরকম দল, কেন আজকে গোটা দলটা নীরব? নীরবতার একটা অদ্ভুত মানে আছে। আমাদের মহাভারতে আছে, পাশা খেলতে খেলতে শকুনির কাছে যখন যুধিষ্ঠির তার স্ত্রী দ্রৌপদীকে বাজি রাখছেন, এই কূট প্রশ্নটা উঠে যাচ্ছে সাথে সাথে, যিনি নিজে ইতিমধ্যে পরাজিত হয়েছেন তার স্ত্রীকে বাজি রাখবার অধিকার আছে কিনা। ধর্মীয় সূক্ষ্ম বিচারে তার সমাধান মেলেনি। শেষ পর্যন্ত কুরুবংশ ধ্বংস হয়ে গিয়েছিল এবং পাশা খেলার ওই অন্যায়ই ছিল হচ্ছে তার শুরুয়াত। ধন্যবাদ। ধন্যবাদ তন্ময়দা। প্রধানমন্ত্রী বললেই খুশি, কিন্তু অসুস্থতার আবেগঘন গল্প শুনবো কেন? ভারতবাসী জানে যে তারপর ললিত মোদির স্ত্রীর কোনো বড় অস্ত্রোপচার হয়নি এবং ভিসাটা পেয়ে ললিত মোদি স্পেনে ছুটি কাটাতে গেছিলেন তন্ময়দা, তারপরে প্রাইভেট জেটে করে ভেনিস গেছেন। অসুস্থতার আবেগঘন গল্প না, আমি বলছি প্রধানমন্ত্রী বললেই তথ্য পাল্টে যায় না তো। পরের বক্তা সুমন। বলতে হবে এত তাড়াতাড়ি পার্লামেন্ট খোলবার আগে আপনারা উত্তর পাবেন, প্রধানমন্ত্রী কথা বলবেন, ব্যবস্থা দেখবেন, একটু অপেক্ষা করুন। আগেই মুখ খুলবেন, যেদিন বলবেন আমরা পরের দিন থেকে বলবো না। সুমন বাবু। মাননীয় অধ্যাপক অমল মুখোপাধ্যায় আমাকে আক্রমণ করে অবশ্য এই পরিচয়টা নিশ্চিত করে দিয়েছেন যে উনি কংগ্রেসকে সমর্থন করেন বা ইউপিএ ট্যুর দুর্নীতি বা তার নিয়ে পদত্যাগের ব্যাপারে তার সমর্থক। যাই হোক, যে কথাগুলো বারবার ধরে উঠছে না, আসলে খুব কনফিউজড একটা সিচুয়েশন তৈরি হয়েছে এবং আমার বন্ধু জাদ মোহাম্মদ তিনি স্বীকারও করেছেন যে ভারতবর্ষের দুর্নীতির ইতিহাসে সব দলেরই ভূমিকা রয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এখন পার্টিকুলারলি আজকে বিতর্কের বিষয়টা শুধু কিন্তু ইউপিএ এবং এনডিএ, সেই জন্য আলোচনাটাকে কিন্তু তার মধ্যে রাখা দরকার যে ইউপিএ কেন পদত্যাগ করেছে আর এনডিএ কেন পদত্যাগ করেনি। এটা ঘটনা যে পবন বনশাল বা অশ্বিনী কুমারের পদত্যাগের সঙ্গে কিন্তু 4.5 লক্ষ কোটি টাকার দুর্নীতির কোনো সম্পর্ক ছিল না। পবন বনশালের ভাগ্নে 1 কোটি টাকা ঘুষ নিয়েছিল, আর অশ্বিনী কুমারের ব্যাপারে যেটা করেছিল তার দায়টা সুপ্রিম কোর্টের কাছে রয়েছে। কারণ সিবিআই নিয়ে তখন তো আমরা জানতাম যে ভারতবর্ষে একটা প্রচলিত প্রবাদ তৈরি হয়েছিল, সিবিআই বলতে বোঝাতো কংগ্রেস ব্যুরো অফ ইনভেস্টিগেশন, এবং কংগ্রেসের খাঁচাবন্দি তোতাপাকি এটা কোনো বিরোধী দল বলেনি, এটা কিন্তু সেই সময় সুপ্রিম কোর্ট বলেছিল। এটাও মনে রাখতে হবে। নৈতিকতার কথা অধ্যাপক ওম প্রকাশ মিশ্র বললেন না, কংগ্রেসের নৈতিকতা, কংগ্রেসের নৈতিকতার উদাহরণ প্রথম দিয়ে এফডিআই ইন রিটেল পাস করার সময় উত্তরপ্রদেশের 2 অহিনুকুল সম্পর্ক যাদের মধ্যে বিএসপি এবং এসপিকে সমর্থন করালেন। অদ্ভুত কৌশল, অসাধারণ একটা কৌশল। পশুখাদ্য কেলেঙ্কারিতে অভিযুক্ত লালু প্রসাদ যাদব, তাঁরও সমর্থন যাতে লোকসভা নির্বাচনে পাওয়া যায়, দল তড়িঘড়ি একটা অর্ডিন্যান্স তৈরি করলো এবং তারপর দিল্লির প্রেস ক্লাবে একটা নাটক দেখলাম এখানে, যেখানে দেখলাম যে কংগ্রেসের যুবরাজ সেই অর্ডিন্যান্স ছিঁড়ে দিয়ে তিনি বিদ্রোহ ঘোষণা করলেন।
তৃতীয় উদাহরণ হচ্ছে, এটাও আমরা জানি যে ললিত মোদীকে যদি প্রমাণিত হয়, নিশ্চয়ই সেটা ললিত মোদীর মতো মানুষকে সাহায্য করা, এটা যদি পরবর্তীকালে প্রমাণিত হয়, নিশ্চয়ই তার দায় বিজেপি সরকারকে নিতে হবে, নরেন্দ্র মোদীকে নিতে হবে। কিন্তু এটা মনে রাখতে হবে যে কংগ্রেসের বিরুদ্ধেও কিন্তু এরকম অভিযোগ আছে। আপনাকে মনে রাখতে হবে যে বোফোর্স কেলেঙ্কারিতে অভিযুক্ত অত্যাভিয় কুত্রোচ্চি এবং ভোপাল গ্যাস দুর্ঘটনায় অভিযুক্ত ইউনিয়ন কার্বাইড কর্তা ওয়ারেন অ্যান্ডারসনকে ভারত থেকে পালাতে সাহায্য নাকি ইউপিএ কংগ্রেস করেছিল, সেই কথা কিন্তু রয়েছে। আর ইউপিএ 2 আমলের যে দুর্নীতি, সেই দুর্নীতি নিয়ে তো চালু কথা হয়েছিল যে আগে কংগ্রেস তো বলে তারা কথায় কথায় যে তারা 130 বছরের দল। তা সেই 130 বছরের দলে আগে কংগ্রেসের নেতৃত্বে কারা ছিলেন? গান্ধীজি ছিলেন, নেহরুজি ছিলেন, ইন্দিরাজি ছিলেন। পরে কি এলো? 2G, 3G, জিজাজি। সদ্য যে জিজাজি রবার্ট ভাড্রা, তার বিরুদ্ধেও তো অভিযোগ রয়েছে। হরিয়ানা সরকার তাকে অত্যন্ত অল্প মূল্যে জমি তুলে দিয়েছেন, সেই অভিযোগ রয়েছে। এবং আজকেই আপনারা খবরের কাগজে দেখবেন যে প্রিয়াঙ্কা গান্ধী, সেই প্রিয়াঙ্কা গান্ধীর যে সিমলায় বাড়ি তৈরি হচ্ছে, সেই নিয়েও কিন্তু খুব স্বাভাবিকভাবে সেখানে মামলা হয়েছে। আরটিআইতে জানতে চাওয়া হয়েছে যে সিমলায় সাধারণভাবে আইন অনুযায়ী ওখানকার হিমাচল প্রদেশ সরকারের জমি এবং টেনান্সি আইনের 118 নম্বর ধারায় বলা হয়েছে যে কোনো বিদেশি, মানে কোনো অন্য রাজ্যের অধিবাসী সেখানে জমি পেতে গেলে জমি প্রথমত পায় না, জমি পেলেও 500 বর্গমিটারের বেশি পায় না। এখানে কিন্তু প্রমাণিত হয়েছে 2007 এবং 2012 দুবার তারা জমি পেয়েছেন। ফলে খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো, যদি এটা আমরা সাধারণভাবে মনে করি যে শুধু ইউপিএ 2 আর এনডিএর মধ্যে যদি তুলনামূলক আলোচনার মধ্যে যাই, তাহলে কিন্তু এই মুহূর্তে বলতে হবে যে এনডিএ সরকার যেহেতু এখনও তারা পূর্ণ সময় করতে, মানে তাদের শাসন করতে পারেনি, ফলে এখনও পর্যন্ত কিন্তু কোর্টে যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো আদৌ প্রমাণিত হয়েছে কিনা এটা ঘটনা। আমরা তো সর্বক্ষেত্রেই বলি যে কোর্টে যতক্ষণ না অভিযুক্ত হচ্ছেন ততক্ষণ প্রমাণ নেই কোনো। ফলে খুব স্বাভাবিকভাবে নিশ্চয়ই পরবর্তী পর্বে করলে সেগুলোর ব্যবস্থা নিতে হবে। আর তন্ময়দাকে একটা কথা বলি যে অমিতাভ বচ্চনের বিজ্ঞাপনের ওই 1 টাকা নিয়ে উনি একটা বিতর্ক তৈরি করলেন। অন্তত এটা ভালো যে সিপিআইএম কৌটনের যে টাকাটা সংগ্রহ করতো সেটা শুধু পার্টি অফিস তৈরি করতো, আর ভারতবর্ষের এই কমিউনিস্ট পার্টি তারা ভারতবর্ষের ধনীতম দলগুলোর মধ্যে এই মুহূর্তে তৃতীয়। এই তথ্যটুকু দিয়ে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সুমনবাবু। বহুমুখী আক্রমণ। পরের বক্তা ওম প্রকাশ মিশ্র। কোয়াত্রুচির ক্ষেত্রে অবশ্য কেন্দ্রীয় আইন মন্ত্রক সিবিআইকে তদন্ত গোটাতে বলেছিল। আমি জানতাম না যে আজকে আমাকে মোকাবিলা করতে হবে কয়লা বিশেষজ্ঞদের সঙ্গে, কিন্তু কয়লা বিশেষজ্ঞরা যেটা বললেন সেটা খুবই প্রণিধানযোগ্য। আমরা সবাই শুনেছি, পিভি নরসিম্হা রাও, আইকে গুজরাল, এসডি দেবেগৌড়া, অটল বিহারীর 13 দিন, অটল বিহারীর 13 মাস, অটল বিহারীর 4.5 বছর, আর তারপরে মনমোহন সিংয়ের 5 বছর, আবার মনমোহন সিংয়ের 5 বছর, এতগুলি প্রধানমন্ত্রিত্ব, এইগুলি সমস্ত খারিজ করেছে সুপ্রিম কোর্ট। 1993 সাল থেকে 2009 পর্যন্ত কয়লা বন্টনগুলি খারিজ করেছে সুপ্রিম কোর্ট। কিন্তু কয়লা বিশেষজ্ঞরা শুধু মনমোহন সিংকে দেখছেন, তারা আদানিকে দেখছেন না। অস্ট্রেলিয়াতে চলে গেছেন উনি কয়লার ব্যবসা করবার জন্য। আর আমাদের টুইট মাস্টার মাননীয় প্রধানমন্ত্রী স্টেট ব্যাংকের ম্যানেজমেন্টকে বাড়িতে ডেকে নির্দেশ দিচ্ছেন যে কত হাজার কোটি টাকা আদানিকে দিতে হবে যাতে কয়লার ব্যবসা করা যায় অস্ট্রেলিয়াতে। অ্যারেস্ট করুন বুদ্ধদেব ভট্টাচার্যকে, রমন সিংকে, ইয়েদুরাপ্পাকে। এরা বলেছিল কারা কয়লা ব্লক পাবে। রাজ্যগুলি সুপারিশ করেছিল, কংগ্রেসের, বিজেপির, জনতা, কুমারস্বামীর কর্ণাটকের, বুদ্ধদেব ভট্টাচার্য। তাই জন্য আমি শুনছিলাম শ্রমিক বললেন যে বিরোধী দলের মর্যাদায় কংগ্রেস থাকুক, না হলে বাদ বহুত দূর তক যায়গি। কে ভয় পাচ্ছে? কাকে ভয় দেখানো হচ্ছে? ইউপিএ কেন ভয় পাবে? আজকে প্রমাণিত হয়ে গেল আপনারা যেটা বললেন তাতে, যে যখনই কোনো নৈতিকতার জায়গা প্রশ্ন দেখা দিয়েছে, ইমপ্রপারিটির প্রশ্ন এসছে,
ইউপিএ সরকারের মন্ত্রীরা রিজাইন করেছেন। রাজনাথ সিং নিজে সার্টিফাই করছেন যে রেজিগনেশন হয় এনডিএর সময়, ইউপিএর সময়, এনডিএর সময় হয় না। তাই জন্য আজকে আমরা দেখছি বসুন্ধরা রাজে সিন্ধিয়া টিকে রয়েছেন, সুষমা স্বরাজ লজ্জায় মুখ দেখাতে পারছেন না, সাংবাদিকদেরকে মিট করতে পারছেন না, দুষ্যন্ত সিং সাংবাদিকদের কাছে আসছেন না, পঙ্কজা মুন্ডে আমেরিকায় রয়েছেন, আর এখন পর্যন্ত আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী একটা টুইট পর্যন্ত করলেন না। গদি রাখার জন্যই গড়াগড়ি। তাই জন্য এখন বোঝা যাচ্ছে তো 2005 সালের যেটা আমাদের ভারতবর্ষের নাগরিকদের কাছে সবচাইতে বড় গুরুত্বপূর্ণ হাতিয়ার, অর্থাৎ রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, সেটাকে কিভাবে বানচাল করা হচ্ছে, বন্ডুল করবার চেষ্টা করা হচ্ছে। অনেকগুলি দুর্নীতি বেরোবে। 40,000 আরটিআই অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে। নতুন গভর্নমেন্ট লোকপাল আইন করছে না, ভ্রষ্টাচারের বিরুদ্ধে তারা বই লিখেছেন, কিন্তু লোকপাল আইন যেটা ইউপিএ পাস করেছে সেটাকে ইমপ্লিমেন্ট করছেন না। সিভিসি নিয়োগ করছেন না, সিআইসি নিয়োগ করছেন না। কেন করছেন না? তার কারণটা হচ্ছে যে বর্তমান সরকার যেটা করছে যাতে সেটা জনসমক্ষে না চলে আসে। আমি আগে বলেছিলাম কোনো প্রত্যুত্তর পাইনি। মধ্যপ্রদেশে কি হচ্ছে, পশ্চিমবঙ্গে কি হচ্ছে, কাশ্মীরে কি হচ্ছে, তামিলনাড়ুতে কি হচ্ছে, গদিতে আটকে নিজেদেরকে বেঁধে রাখার জন্য নানা রকমের কম্প্রোমাইজ চলছে। এই কম্প্রোমাইজের মাস্টার, ইউটার্ন মাস্টার বিজেপি দলের এখন সর্বাধিনায়ক নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। বিজেপির লোকেরাই ভয়ঙ্কর কথা বলছেন। প্রতিপক্ষ যেটা বললেন সেটা খুবই হাস্যকর। তারা বলছেন যে নৈতিকতার প্রশ্নে অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু ইস্যুটা নৈতিকতা না, ইস্যুটা হচ্ছে তাদের গায়ের জোর কত আছে, কত সংসদ সদস্যের জোর আছে। এটা থাকবে না, টিকবে না। পশ্চিমবঙ্গে অবশ্য সবেধন নীলমণি এক বিধায়ক রয়েছেন, আশা করি উনি হয়তো পরবর্তীতেও টিকে যাবেন, কিন্তু এটা হচ্ছে পারপিচুয়ালি লুজিং পার্টি। সবেধন নীলমণি যদি টিকে থাকতে পারেন খারাপ লাগবে না। ধন্যবাদ। এখন কাশ্মীরের যে প্রসঙ্গটা এসেছিল, ওই যে বন্দে মাতরমকে দুটো ভ্যালিতে দু ধরনের বানিয়ে দেওয়া হলো, ভারতবর্ষের পার্লামেন্টে বন্দে মাতরম গান যাতে সম্পূর্ণ না গাওয়া যায় তার সবচেয়ে বড় উদ্গাতা হচ্ছে কংগ্রেস। দিল্লির সমস্ত স্কুলে বন্দে মাতরম গান যখন একসময় চলতো, সেটাকে কেন বন্ধ করা হবে তাই নিয়ে আকাশ বাতাস মুখরিত করে যারা বক্তব্য রেখেছিলেন সেই দলটির নাম ভারতের জাতীয় আমরা কংগ্রেস। নিঃসন্দেহে third round এ কংগ্রেস ভুল করলে, কংগ্রেস যদি ভুল করে তাহলে বিজেপিকে রিপিট শিশির করতে বাজারি আমার হবে। পরের বক্তা। মানে কংগ্রেস ভুল করলে বিজেপি সেটা বেশি করে করবে। শিশিরবাবুকে শুধু শিশিরবাবুকে স্মরণ করে দেব যে লাইট ব্লু কর্নার নোটিশ ললিত মোদির বিরুদ্ধে কিন্তু ইউপিএ সরকারের আমলেই জারি হয়। লাইট ব্লু কর্নার নোটিশ ললিত মোদিকে, ওই প্রসঙ্গ দিয়ে আরম্ভ করি। 2010 থেকে 2014, 4 বছরে ইডি মাত্র 5 থেকে 6 বার নোটিশ দিল ললিত মোদিকে, মাত্র 5 থেকে 6টি নোটিশ। আর এই 1 বছরের মধ্যে ইডি থেকে 15খানা নোটিশ গেছে ললিত মোদির কাছে। আর ইডির একটা দল আজকেই কাগজে আপনারা দেখেছেন সিঙ্গাপুরে উদ্দেশ্য বেরোচ্ছে। দেখুন, একটা জিনিস আমরা ভুলে যাচ্ছি, ললিত মোদিকে যে ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হলো আমাদের সরকার দেয়নি, এটা ব্রিটিশ সরকার দিয়েছে ওদের নিয়ম অনুযায়ী। যদি অন্য কোনো দেশ দিয়ে থাকে আপনি কি ভুল বলবেন? হ্যাঁ, একটা জিনিস, আমাদের বিদেশ মন্ত্রী ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে ফোনে কথা বলেছেন, এই একটা ভুল যদি কেউ বলতে পারে তাহলে এই একটা ভুল। ফোনে যদি বিদেশ মন্ত্রী একজন রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেন আর কি বললেন, দ্যাট আপনারা যদি এটা দিয়ে দেন আমাদের কোনো আপত্তি নেই, এটাই ভুল। আমি কোনো ললিত মোদির সমর্থন করছি না দাদা, স্যার আমি করছি না। যদি প্রমাণ হয় ওকে শাস্তি দেওয়া হোক, ললিত মোদিকে শাস্তি দেওয়া হোক। কিন্তু আমরা যে বারবার বলে যাচ্ছি আজকে বিদেশ মন্ত্রীর অত বড় ভুল, বসুন্ধরা রাজের, আবার আমি চলে আসছি ওই প্রসঙ্গে,
আজকে দেখলাম টিভিতে সারাদিন জয়রাম রমেশ বলে গেলেন। আমাদের কম্পিউটারে এখন একটা হয়েছে না, কাট অ্যান্ড পেস্ট, খুব চলে কাট অ্যান্ড পেস্ট। এক লাইন কাট করলেন, সেকেন্ড লাইন ছেড়ে দিয়ে থার্ড লাইন কাট করে দুটো পেস্ট করে দিলেন। ভুলে গেলেন দ্যাট 1998 সালে, না সরি 1958-এ কেশরবাগ প্যালেস আর ধোলপুর প্যালেস আমাদের স্বরাষ্ট্র মন্ত্রকের অর্ডার অনুযায়ী পাল্টানো হয়েছিল। তখন নিশ্চয় বিজেপি সরকার ছিল না। আমরা অতীতকে কি করে ভুলি? এই তো 25-26 জুন এমার্জেন্সির 40তম বর্ষ পালন হলো। সেদিন কংগ্রেস তার পরের দিন কী স্মরণ করিয়ে দিল, এইবার পার্লামেন্ট আবার চলতে দেব না। পার্লামেন্ট না চলা আর এমার্জেন্সি তো একই। বলছে দেব না চলতে, কেন? আমরা আর কোনো কেলেঙ্কারি ধরতে পারিনি আপনাদের। একটি ফোন কল আর একটা সাদা কাগজের লেখা পত্র, যেটা বসুন্ধরা রাজে প্রত্যাহার করে নিলেন। এটা 1 বছরের মাথায় এটাই হয়েছে। কিন্তু 19,38,000 কোটির সঙ্গে তুলনা হচ্ছে। কংগ্রেসের আরেকটা দেখি আমরা, 1985-র কথা তো বললাম। ভোপাল আমরা কি ভুলে গেছি? কত হাজার হাজার মানুষ ওখানে মরলো, আর এখনও যারা নিজে পায়ে দাঁড়াতে পারছে না। ওয়ারেন অ্যান্ডারসনকে গাড়িতে করে, প্লেনে করে কে পাঠালো এই দেশ থেকে? পুরুলিয়া আর্মস ড্রপ, মনে আছে পুরুলিয়া আর্মস ড্রপ? ওই প্লেনকে আমাদের এয়ারফোর্স বম্বেতে নিয়ে জোর করে নামালো। কিম ডেভিকে প্লেন থেকে গাড়ি করে এয়ারপোর্ট থেকে এই দেশ থেকে হাওয়া কে করালো? তারপর এই গত 3 বছর ডেনমার্কের বিরুদ্ধে একটা শীত যুদ্ধ আরম্ভ করে দিল আমাদের কংগ্রেসের ইউপিএ সরকার। এখন বলছে তাই ওকে ফেরত দাও। তুমি পাঠিয়েছো ওকে, এয়ারপোর্ট থেকে ওকে হাওয়া করা হলো, তখন কি বিজেপি ছিল? আর এক শেষ কথা, মন কি বাত প্রধানমন্ত্রী মোদিজির মন কি বাত, এটা সিপিএম আর কংগ্রেসের মন কি বাত তো নেই। ধন্যবাদ। মন বালি বাত, মন কি বাত প্রধানমন্ত্রীর মনের বাত ঠিকই, দেশের মনের বাত অবশ্যই তার সঙ্গে যদি মেলে সেটা আপনাদের পক্ষে ভালো হতো। নতুন নাম মন বালি বাত। পরের বক্তা জাদ। সিপিএম আর কংগ্রেসের। হ্যাঁ, আমি শুধু শিশিরবাবুকে মনে করিয়ে দেব যে সুজাতা সিংহকে বিদেশ সচিব, তাকে কেন অন্ধকারে রাখা হলো? বিদেশ মন্ত্রীর যখন সুপারিশ যাচ্ছে সেটা হচ্ছে সর্বোচ্চ সুপারিশ, তার বেশি কিছু হয় নাকি শিশিরবাবু? আমি তো বলছি একটা ফোন কল, যদি ফোন কল কেন, মেল, শুধু ফোন কল নয়, মেল, বারবার সেই মেলের কথা এসছে। আমি আসবো, আমি থার্ড রাউন্ডে আসবো। জাদ, আমি ওই আলোচনাটাকে একটু এগিয়ে নিয়ে যাই। তার কারণ আমার 4 মিনিট সময়, আমি চেষ্টা করব 3 মিনিটের মধ্যে আমার বন্ধুরা যা যা বলছেন সবই যে আপনাদের গুলিয়ে দেওয়ার জন্য এটাকে আরেকবার প্রতিস্থাপিত করার। প্রথম কথা, একটা ফোন কলে কোনো দোষ নেই। মানবিক কারণে যদি হয়, আমি তো কোনো দোষ খুঁজে পাই না। কার জন্যে না, তিনি নানান রকম ঘোটালায় অভিযুক্ত, তার বিরুদ্ধে 8টা চার্জশিট আছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট থেকে আরম্ভ করে সিবিআই সবাই তার বিরুদ্ধে তদন্ত করছে। সরকার কার না, সরকার বিজেপির, এনডিএর। ফিনান্স মিনিস্টারের আন্ডারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তদন্ত করছে। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স বলছে যে ওকে যদি তোমরা কাগজ দাও, আমাদের দেশের সঙ্গে তোমাদের দেশের কোনো সম্পর্ক খারাপ হবে না। অর্থমন্ত্রী জানতেন? জানি না। যে মুহূর্তে সুষমা স্বরাজ যখন ফোনটা করছেন, সেই মুহূর্তে কিন্তু ললিত মোদির পাসপোর্ট ভারত সরকার রিভোক করে নিয়েছে, মানে পাসপোর্ট নিয়ে নিয়েছে। এই ফোন কলের পরে হাইকোর্টে ললিত মোদিকে পাসপোর্ট ফেরত দেওয়া হয়। তাহলে যখন উনি ফোনটা করছেন, সেই মুহূর্তে ভারতের বিচার ব্যবস্থা যা বলেছে তার বিরুদ্ধে উনি গিয়ে বলছেন। এগুলো কি দোষ নয়? এগুলো কি অন্যায় নয়? দেখুন, আলোচনাটা এখানে আমার বন্ধুরা যে জায়গাটায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন সেটা হচ্ছে বারংবার স্বাধীন ভারতের সমস্ত যে কেলেঙ্কারি হয়েছে
তার সঙ্গে এই 2014-15 সালের NDA 2-র একটা তুলনা, এবং এই প্রচারটা এই জায়গাতে ওনারা কেন নরেন্দ্র মোদীর ইলেকশন ওয়েবসাইটে গিয়ে দেখবেন 47 সাল থেকে যতগুলো স্ক্যাম হয়েছে সবার লিস্ট দিয়েছে। সমস্ত নাগরিক হিসেবে এটা পড়া দরকার, ভারতবর্ষের কি স্ক্যাম। কিন্তু প্রশ্নটা এইখানে যে আপনার কাছে আমার এই এক্সপেকটেশনটা কেন? তার কারণ হচ্ছে NDA 1 অটল বিহারী বাজপেয়ীর সময় মনে আছে, কফিন কেলেঙ্কারি, বালকো, ডিসইনভেস্টমেন্ট কেলেঙ্কারি, নানান কেলেঙ্কারি হয়েছিল। আপনি এইবার নরেন্দ্র মোদী এসে বললেন আমার কোনো পরিবার নেই, আমি কারোর জন্য টাকা নেব না, আমি কোনো করাপশন হতে দেব না। আপনি কি বললেন? আপনি বললেন এইবার যে পার্টি হবে সেই পার্টিটা দেশ থেকে করাপশন মুক্ত করবে। এই 29শে মে কয়েকদিন আগে মথুরাতে গিয়ে উনি বললেন ভারতবর্ষ থেকে আমি স্ক্যাম আটকে দিয়েছি, দিল্লিকে আমি পরিষ্কার করে দিয়েছি, এবং এটাও দাবি করে বললেন যে আজ থেকে যারা স্ক্যাম করে তাদের বুড়ে দিন, যারা করে না তাদের আচ্ছে দিন। বাড়ি গিয়ে ললিত মোদীর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ খুলে দেখলাম ললিত মোদীর আচ্ছে দিন। তার কারণ উনি বিদেশে ঘুরে বেরিয়ে ছবি তুলছেন এবং দেখাচ্ছেন উনি কত ভালো আছেন। আচ্ছা বলুন তো, আপনারা নিজেরা বলুন, সুদীপ্ত সেনকে যদি আমি পালাতে সাহায্য করতাম তাহলে আমি দোষী হতাম না? প্রশ্নটা কোথায়? প্রশ্নটা হচ্ছে যে আজকে জামাই রাজার দুর্নীতি বলছেন, আরে তদন্ত করুন, আমরা ভারতীয় নাগরিকরা চাই তদন্ত হোক। আপনারা কি করছেন? আপনারা যখন সরকারে ছিলেন না আমাদেরকে একটা নৈতিকতা দেখিয়েছিলেন, বলেছিলেন আমরা এই করব। এসে কি দেখছি যে আপনারাও বলছেন ঠিক আছে তোমাদের জামাই রাজা আছে তাহলে আমাদের এটা ছেড়ে দাও। এই যদি ভারতবর্ষের নৈতিকতার আর শেষ করব একটা বক্তব্য রেখে, আপনারা জানেন আশিস নন্দী খুব বিতর্কে পড়ে গেছিলেন একটা কথা বলতে গিয়ে। আমি সেই পুরো কথাটা বলবো না, কারণ কি আমি বিতর্কে জড়াতে চাই না। একটা পার্ট উনি বলেছিলেন যে যারা সমাজের উচ্চ শ্রেণী উচ্চবর্গের তাদের করাপশানটা টাকা নেওয়ার করাপশান হয় না, তাদের করাপশানটা হয় হচ্ছে একজন আরেকজনকে ফেভার করে। ঠিক যেমন ধরুন স্পেকট্রামের সময় কোনো ফেভার যদি হয়ে থাকে, বা আজকে ললিত মোদীর সময় যদি কোনো ফেভার হয়ে থাকে, তার কারণ উনি বলেছিলেন যারা সমাজের উঁচুতে আছে তাদের টাকা পয়সার দরকার নেই, তারা ফেভার বিনিময় করে। আপনি মিলিয়ে দেখুন নৈতিকভাবে দুটো জায়গাতে করাপশানটা একই। যদি একটার ক্ষেত্রে ন্যায় বিচার পদত্যাগ দাবি করে থাকি তাহলে এক্ষেত্রেও সেটা হওয়া উচিত, না হলে গদি রাখতে গড়াগড়ি। ধন্যবাদ। ধন্যবাদ জাদ। জয়জিৎ। যে জাত উদ্যাপনা করে সেই জাত অন্য, এই জাত কথা বলছেন গুলিয়ে দেওয়ার জন্য। আপনার বিপক্ষে যাচ্ছে বলে আপনি এরকম বললেন? না, একদিক দিয়ে ওনারা স্বীকার করেছেন আর কি, আমাদের বিপক্ষে যারা আছেন, আর মানে আমাদের আজকের যে আলোচনা সভা তার পক্ষে যারা আছেন তারা এটা বলেছেন যে ওনাদের সময় স্ক্যাম হয়েছিল, যাক অন্তত এটা স্বীকার করেছেন ওনাদের সময় স্ক্যাম হয়েছিল। কিন্তু যখন ওনারা গদিতে ছিলেন তখন কোনোদিনও বলেননি এটা স্ক্যাম। অদ্ভুত। ওনারা যখন বিপক্ষে যান তখন ভাবেন যে আমার বিপক্ষে যারা আছে, যারা সরকারে আছে তারা স্ক্যাম করছে। আমাদের সময় তো হয়েছিল। আচ্ছা, আপনাদের সময় হয়েছিল, তার এখনো বিচার চলছে, কিছু কিছু বিচার হয়ে তারা কিছু কিছু ভার্ডিক্ট হয়েছে, সেখান থেকে কেউ কেউ শাস্তিও পেয়েছেন, কেউ কেউ আবার রেজিগনেশন দিয়েছেন। আর আপনারা যে বলছেন না আগে থেকে রেজিগনেশন দাবি করছেন, কারণ যখন আপনাদের সময় যারা ওই কাজগুলো করেছিল তারা জানতো যে তারা একদিন না একদিন ধরা পড়বেই, তারা সত্যি সত্যি স্ক্যামটা করেছে, তাই জন্য আগে থেকে সেটা জেনে ভয়ে কিংবা লজ্জায় তারা আগে থেকে রেজিগনেশনটা দিয়ে দিয়েছিল। আমি তো এইটুকু বলছি যে যদি এটা স্ক্যাম হয়ে থাকে তাহলে, যদি স্ক্যাম হয়ে থাকে তাহলে নিশ্চয়ই তার বিচার হবে। বিচার ব্যবস্থা তো আছে দেশে, আইন তো আছে দেশে, আইন তো আর কেনা যায় না দেশে। আপনারা বলতে পারেন যে আইন কেনা যায়, তার মানে আপনাদের সময় আইনটা কেনা যেত আপনারা যখন সরকারে ছিলেন। তাই আমি একটা কথাই বলি, এখন মোটামুটি একটা মিডিয়া ট্রায়ালের মধ্যে দিয়ে যাচ্ছে যে ঘটনাটা, দেখুন না আইন কি বলে।
আর আপনারা প্রধানমন্ত্রীর টুইট নিয়ে এত ব্যস্ত কেন বলুন তো? আপনারা নিজের নিজের টুইট অ্যাকাউন্ট করুন, টুইট করুন। প্রধানমন্ত্রী কী বলছে না বলছে সেটা তো তার নিজে বলার মতন, যেটা আমরা দেশের নাগরিক বুঝবো। আপনারা বিপক্ষে এত উতলা হয়ে পড়ছেন কেন? ওনার যখন টুইট করার সময় হবেন তখন টুইট করে দেবেন। কারণ তিনি প্রধানমন্ত্রী বলে এই জন্য উতলা হচ্ছে। না না, অবভিয়াসলি আমরা নাগরিক, এবং তোমার সঙ্গে আমার তো অনেক মিল আছে, কেন আমরা দুজনেই খুব কনফিউজ এই জায়গাটায় এসে। আমরা নাগরিক, এটাই আমাদের জানেন তো একমাত্র অপরাধ। আমরা নাগরিক, আমরা নাকি স্বাধীন দেশের নাগরিক। আমরা তাই জন্য যত দোষ হয়, যত স্ক্যাম হয় তার বিচার চাই, কিন্তু আজ অবধি কোনো বিচার পাই না। স্বাধীনতার পর থেকে যে স্বাধীনতার জন্য যারা স্বাধীনতা আনতে চেয়েছিলেন, যারা স্বাধীনতার জন্য জীবন দিয়েছিলেন, তারা তাদের শেষ রক্তবন্ধু দিয়ে গেছেন এই আমাদের এই স্ক্যাম ভরা দেশের জন্য। ভারতবর্ষ যার নাম, ভারতবর্ষ নাকি আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। কোন দিন নেবে বলুন তো? আমরা নাগরিক হিসেবে খুব লজ্জিত বোধ করি। আমাদের নেতারা যারা আমাদের দ্বারা ইলেক্টেড হয়, তারা দিনের পর দিন স্ক্যাম করে বেড়ান, তারপরে আবার 5 বছর অন্তর একবার জনগণের সামনে আসেন। তো হ্যাঁ, এখনো করছেন তো তারা? নেতা মানেই তো স্ক্যাম করবে দাদা। তাহলে এখনো করছেন, মেনে হ্যাঁ, নিচ্ছেন আপনি? হ্যাঁ, আপনি সেটা মেনে নিচ্ছেন? এখনো সেটা প্রমাণ হয়নি, কিন্তু আপনি এখনো প্রমাণ হয়নি। আমি তো যে বলছি ঘটনাগুলো scam- ছিল সেগুলো কোনোটা ক্যাগের অবজারভেশন, কোনোটা জুডিশিয়ারি অবজারভেশন। একদম। তারপরে বিরোধীরা রাস্তায় নেমেছে পদত্যাগের দাবি। জয়জিৎ, পূর্তি গ্রুপ নিয়ে আর কি আরে সিএজি শেষ করতে দিন, অবজারভেশন আছে। বক্তব্যটা আছে তো। সো আমার মনে হয় বিচার ব্যবস্থার উপর আমাদের আস্থা রাখা উচিত। যদি এটা স্ক্যাম হয়ে থাকে তার সঠিক বিচার হোক, এবং আগের স্ক্যামগুলোর সঠিক বিচার হোক। দ্যাটস ইট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমার তৃতীয় রাউন্ড। এখনো পর্যন্ত সবাই মোটামুটি অন্যের বক্তব্যের মধ্যে অনেক কথা নিঃসন্দেহে জমে আছে। ফ্রি রাউন্ড। আমি একটু কথা বলবো। প্রথম কথা হচ্ছে 2-1 মিনিট মাত্র, 2-1 মিনিট। সেটা হচ্ছে যে আমি একটা ব্যক্তিগত আমার সম্পর্কে একটা মন্তব্য শুনেছি, তার প্রতিবাদ জানাচ্ছি। আমাকে বলা হয়েছে, সুমন বলেছেন আমি নাকি কংগ্রেস, এটা প্রমাণিত হয়েছে। এটা কি করে প্রমাণিত হলো সেটা যদি তিনি দয়া করে বলেন আমি খুশি হব। 2 নম্বর কথা তাহলে হচ্ছে, আমিও কি করে তৃণমূল শেষ হলাম করিনি। সেটা প্রমাণ হ্যাঁ? করতে হবে। আমিও কি করে তৃণমূল হলাম সেটা প্রমাণ করতে হবে। না না, আপনার তৃণমূলের সমর্থক বলে আমরা জানি স্পষ্ট। আপনিও কংগ্রেসের সমর্থন করেন, হতেই পারে। কথায় আমি কোনো প্রমাণ পেয়েছি না please, পর্যন্ত? আমার প্রমাণ তো বাকি পাননি। আছে। আপনারা আমার দুজনেই বন্ধু অত্যন্ত বিশিষ্ট নাগরিক, একজন আমরা এই বিশিষ্ট পরিচয়টাই কংগ্রেস ধরে নেতা রাখি। বলে তিনি, আমি যে কংগ্রেস তা তো হতে পারে না। এখানে তো কংগ্রেস সদস্য বসে রয়েছে, বলুন যে আমি কংগ্রেস কিনা। এটা কিন্তু আমার ব্যক্তিগত সম্মানহানি বলে। প্লিজ প্লিজ প্লিজ। 2 নম্বর কথা, হ্যাঁ। 2 নম্বর হচ্ছে এই যে শ্রমিক এটা মেনে নিয়েছেন যে মানবিক কারণে ললিত মোদীকে সুষমা স্বরাজ সাহায্য করেছেন, এটা কিন্তু তিনি মেনে নিয়েছেন। যদিও এটা শিশিরবাবু মেনে নেননি, কিন্তু শ্রমিক মেনে নিয়েছেন। আপনি বলেছেন যে তিনি একটা ফোন করেছেন মাত্র। স্যার আপনাকে আমি একটা কথা বলছি স্যার, হ্যাঁ, আমি ওটা এটা ঠিকই। আবার রিপিট করব যেটা কেন? সুমন বলছে যে সে ওরা certificate দুজনই টা পাওয়ার surrender পর করেছে। বেরিয়েছে। হ্যাঁ, ওরা কেউ দুজনই যদি surrender করেছে এই পুনর্গঠনের ব্যাপারে। টাকা আপনার কাছে চায়, মানবিক কারণেই আপনি তাকে দেবেন। না, না। কিন্তু সেটা নিয়ে যদি সে রাত্রিবেলা একটু অতিরিক্ত ফিস্ট করে ফেলে, তার দায় আরে ভার তো ললিত আপনার মোদী নয়। কি চরিত্রের মানুষ সেটা তিনি জানতেন না? কি ললিত কারোর চরিত্র ভালো কি খারাপ সেটা তো পরে প্রমাণিত। এ কি আশ্চর্যের কথা! চরিত্র ললিত মনোরম, মোদী না, ও জনগণ, অপরাধ ও হলে শ্রমিকদা, না, না, না। ও শ্রমিকদা মানবিক কারণে দিতেই পারেন। আমার তিনি যেন শুধু একজন প্রশ্ন অভিযুক্ত হচ্ছে ব্যক্তি, কাজী তিনি কি দুর্নীতি চরিত্রের নিয়ে লোক? যা আলোচনা হয়েছে আমি তা বলেছি যে অতীতের যে ঘটনা, তা ক্যাগের অবজারভেশন, জুডিশিয়ারি অবজারভেশন, সংবাদ মাধ্যমে প্রকাশিত কোনো জায়গায় অতীতের শাসক দল নিজেরাই নিজেদের আমার বিরুদ্ধে যে অভিযোগ প্রশ্ন নিয়ে এসেছে। জায়েদ যেটা বলেছেন সেটা খুব ওফোর্সও অত্যন্ত তাই, প্রাসঙ্গিক। ভিপি সিং, সেটা অভিযোগ হচ্ছে কংগ্রেসের ভিতর ওর থেকে। পাসপোর্ট না, তুমি কেড়ে বলছো যে নেওয়ার পরে কংগ্রেস অনুরোধ আমলে করা হয়েছিল। দুর্নীতির মাত্রা অনেক ওর বেশি। পাসপোর্ট কখনোই মাত্রা কেড়ে অনেক নেওয়ার বেশি পরে অনুরোধ করা বসুন্ধরা নামে কাজী যে দুর্নীতির অভিযোগ পাসপোর্ট উঠেছে, যখন এটা কেড়ে কোনো নেওয়া হয়েছে, দুর্নীতি নয়। আর তার অর্থ এটা কোনো তার দুর্নীতি নাগরিকত্ব নয়। কেড়ে নেওয়া কোনো হয়েছে। আইনসভা এটা আমার দুর্নীতি সময় নয়। একেবারে শেষ। ওটা কোনো দুর্নীতি নয়, নন ইস্যুকে সোজা কথা হচ্ছে অপেক্ষা করুন, যে অপেক্ষা সুষমা করুন, পার্লামেন্ট স্বরাজের চলা পর্যন্ত বোঝা যাবে। স্বরাজের হাজবেন্ড, সুষমা স্বরাজের কন্যা, তারা ললিত মোদীর উকিল, এবং আইনজীবী- এবং দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে
চ্যালেঞ্জ করেনি এবং কোনো সুপ্রিম পারিশ্রমিক কোর্টে ছাড়া। এবং এটা এটা আপনার কেন হতেই হয়নি? পারে। প্রশ্নের কোনো এটা হতেই উত্তর পারে। হচ্ছে না এবং হতেই পারে, তাহলে আপনার দলের যিনি সারদার মামলা লড়ছেন সমর্থক, আচ্ছা, চিদম্বরম তার মানে সাহেব কি আপনার দলের হয়েছিল? যিনি মামলা করছেন তিনি সুদীপ্ত সেনকে বাঁচাতে পুরোপুরি চাইছেন। বোঝা গেছে। এটা একটা Surrender অনৈতিক করে প্রশ্ন, দিয়েছেন। এটা একেবারে অনৈতিক কিছু প্রশ্ন, এটা বলার চলতে নেই। পারে না, এটা তাই জন্য সলমান সলমানটা খুরশিদের করলে দিকে নিয়ে কি হয়েছিল? নমস্কার, খবর পড়ছি পৃথিবীর সবচাইতে বেশি প্রচারিত নিউজ চ্যানেল, যার সব ভাষায় খবর প্রচারিত হয়, সেই সংবাদ মাধ্যমের পক্ষ থেকে বাংলা ভাষায় এই মুহূর্তে পৃথিবীর সামনে সবচাইতে গুরুত্বপূর্ণ সংবাদ হচ্ছে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনমোহন সিংয়ের কাছে একটি চিঠি লিখে জানিয়েছেন যে কোলগেট কেলেঙ্কারি, 2G স্পেকট্রাম কেলেঙ্কারি, কয়লা খাদান কেলেঙ্কারি নিয়ে আপনার বিরুদ্ধে আমি অনেক কথা বলেছিলাম, আপনি মৌন ছিলেন, এখন বুঝছি মৌনতা বাধ্যতামূলক, আমায় মার্জনা করবেন। অন্বয় বাবু, মৌন তো অচিরেই ভঙ্গ হবে। এখন প্রশ্ন হচ্ছে এই দুজনের অবস্থা জানা, আমরা যে গান শুনেছিলাম ছুপকে ছুপকে রাত দিন আসু বাহানা ইয়াদ হয়, তো এখন অতীতের কথা বলছেন, না জানে কাহা গায়ে ও দিন। এই গল্প অনেক পুরনো, সেই দিনের কথা কোনোদিন ভোলা যাবে না। দুর্নীতির পঙ্কিলতায় আকণ্ঠ যারা নিমজ্জিত, আর তাদের সঙ্গে সহযোগিতা করে যারা ইউপিএ বেশ, ওয়ান এই- চালিয়ে খোলা এই ময়দান করেছিলেন, অন্তহীন বিতর্ক মানুষ তাদের চলতেই থাকবে। প্রত্যাখ্যান করবে। কোনো সন্দেহ নেই। রয়েছে মৌনেন্দ্র মোদী ললিতা আসনে রয়েছে। না, আমার একটা ছোট্ট প্রস্তাব হ্যাঁ, রয়েছে। মৌনতা প্রথমত হচ্ছে বিতর্কের বিষয়টা বিতর্কের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত, এখানে ব্যক্তিগত ঠিক, আক্রমণের কোনো ঠিক, জায়গা I নেই। agree, দ্বিতীয় আরেকটা কথা হ্যাঁ। বলছি, আমার মনে হয় এটা একটা প্রস্তাব নেওয়া উচিত আমাদের হ্যাঁ। এখানে, যে মানে দুর্নীতির দুটো আলাদা আলাদা সংজ্ঞা হওয়া উচিত। হ্যাঁ। কোনটা এনডি এর ক্ষেত্রে দুর্নীতি আর কোনটা ইউপি এর ক্ষেত্রে দুর্নীতি, কারণ সবাই যে দুর্নীতিটা নিয়ে কিন্তু কেউ NDA প্রশ্ন ক্ষেত্রে তোলেননি। দুর্নীতি হলো একটা দুর্নীতি ফর্মুলা। সমস্ত সময় আচ্ছা, আছে, সময় কিন্তু না, একটা দুর্নীতির দুর্নীতির পরিপ্রেক্ষিতে, পরিপ্রেক্ষিতে, দুর্নীতির অপরিবর্তিত। পরিপ্রেক্ষিতে পদত্যাগ, NDA বলে ব্যাপার নেই। এইটা কিন্তু UPA বিতর্কের দুর্নীতি বিষয়। অপরিবর্তিত, তার সংজ্ঞা নির্ধারণ করতে দুর্নীতি, আমি কোনো সেটাই বলছি। প্রয়োজনীয়তা নেই। মূল প্রশ্ন আমার সময় একেবারেই শেষ। আমরা জানতাম যে শেষে এই পারস্পরিক যুক্তি এবং যুক্তির লড়াইটা থাকবে, কিন্তু সত্যি সত্যি আর সময় দেওয়া যাচ্ছে না। আমি নিশ্চিত যে এতক্ষণ যারা প্রস্তাবের পক্ষে গলা ফাটালেন, সত্যি সত্যি এই প্রস্তাব যদি মিথ্যে প্রমাণিত হয়, তাদের খুশি বাকিদের থেকে বিন্দুমাত্র কম হবে না। আমরা আসলে সবাই চাই একটা দুর্নীতিমুক্ত রাজনৈতিক সমাজ, অন্তত যেখানে লুক আপ করা যাবে। ভারতবর্ষ অন্তত রাজনৈতিক ক্ষেত্রে লিলিপুটদের দেশ বলে যে শ্লেষগুলো শুনতে হতো, সেইগুলোর অবসান হওয়া যাবে। অতীতে যা হয়েছে হয়েছে, বর্তমানটা যদি আরেকটু সুন্দর করা যায়। আমার সময় শেষ, সবাই ভালো থাকবেন। আমি স্টুডিওতে ব্যাক করি। Powered by the Somis, you can, I can, we all can. সহযোগী নিবেদক অ্যাডামাস ক্যারিয়ার, a new world of education by Rice Group. ডক্টর বিসি রয় ইঞ্জিনিয়ারিং কলেজ, দুর্গাপুর। পরম্পরা, বেলঘরিয়া পোস্ট অফিসের ঠিক পাশে। ডক্টর পলস, দ্য লিডার ইন হেয়ার, স্কিন অ্যান্ড কসমেটিক সার্জারি। এবং কেসি দাস ফ্যাশন প্রাইভেট লিমিটেড, শ্যামবাজার ও গড়িয়াহাট। बेवरेज पार्टनर, अल्ट्राफोर्स म्यूजिक सीरीज, एक नया एडवेंचर का स्वाद।